ঢাকায় চীনের উপহার দেয়া করোনা টিকা সিনোভ্যাকের ৫ লাখ ডোজ শিগগিরই প্রয়োগ শুরু। জুন জুলাই থেকেই নিয়মিত ভ্যাকসিন দেবে বেইজিং। দিনের মতো রাতেও শিমুলিয়ায় ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের ঢল। হেঁটেই গন্তব্যে চলেছেন অনেকে, হুড়োহুড়ি করে যে যার মতো উঠছেন ফেরিতে। মহাসড়কে দীর্ঘ যানজট। ভোরের সময়ের সঙ্গে আছে আমি শায়লা রহমান ইমা। চীনের উপহার হিসেবে পাঠানো সিনোফার্মার করোনা ভ্যাকসিন সিনোভ্যাকের ৫ লাখ ডোজ সেনানিবাসের বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে পৌঁছেছে। এই মুহূর্তে কুর্মিটোলায় আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি যাচ্ছি সেখানে। দেবাশিস, চীন থেকে যে ভ্যাকসিনগুলো বাংলাদেশে নিয়ে আসা হলো, অর্থাৎ চীন থেকে উপহার স্বরূপ যে ৫ লাখ ডোজ ভ্যাকসিন বাংলাদেশের পাবার কথা ছিল, এই গত কয়েকদিন ধরে কিন্তু এটি একটি বেশ আলোচিত বিষয় ছিল এবং সেই বিষয়টি আমরা লক্ষ্য করলাম যে ঠিক ৫:৩০টার দিকে বাংলাদেশে এসে পৌঁছেছে চীন থেকে যে ভ্যাকসিনগুলো নিয়ে আসা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেছনে সেগুলোর খালাস প্রক্রিয়াও শুরু হয়েছে এবং আমরা যতটুকু জানি যে এই ভ্যাকসিনগুলিকে বিশেষ প্রক্রিয়ায় আসলে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ পূর্বেই আমরা এখানে কথা বলছিলাম, এখানে যিনি উইং কমান্ডার অর্থাৎ যারা যে বিশেষ দলটি বিমান বাহিনীর চীন থেকে এই ভ্যাকসিনগুলো নিয়ে এসেছে, তারা আমাদেরকে যতটুকু জানালেন যে তারা কাল সন্ধ্যায় এগুলো বুঝে পেয়েছেন এবং এগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনের পর্দায় যে চায়না এইড লেখা যে কার্টুনগুলি রয়েছে, এই কার্টুনগুলিতেই কিন্তু ভ্যাকসিনের ভায়ালগুলি রাখা হয়েছে সিনোফার্মের এবং সেখানে আমরা লক্ষ্য করছি যে সিনোফার্মের যে অফিসিয়াল লোগো সেটিও লক্ষ্য করা রয়েছে এবং আপনাদেরকে যেটি আমি তথ্যটি জানাচ্ছিলাম যে চীনের বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস অর্থাৎ বিআইবিপি যে প্রতিষ্ঠান, তাদের অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে কিন্তু সিনোফার্ম এই ভ্যাকসিনগুলো তৈরি করেছে এবং চীন থেকে বাণিজ্যিকভাবে ভ্যাকসিন সংগ্রহের যে বাংলাদেশের বিকল্প উৎসের কথা বলা হচ্ছিল, সেই বিকল্প উৎসের প্রথম চালান কিন্তু প্রথম এই সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে এসে পৌঁছলো এবং একই রকমভাবে আমরা আপনাদেরকে জানাতে পারি যে বাংলাদেশে এখন যে ভ্যাকসিন গণটিকা প্রয়োগ শুরু হওয়ার পরে দেয়া হচ্ছে সেটি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিশিল্ড এবং কোভিশিল্ডের পাশাপাশি কিন্তু এখন বাংলাদেশে এই সিনোফার্মের ভ্যাকসিনটিও প্রয়োগ করা হবে এবং এই ভ্যাকসিনটি নিয়ে আসার যে প্রক্রিয়া সেটি আমরা এতক্ষণ আপনাদেরকে তথ্যগুলো জানাচ্ছিলাম এবং এই ভ্যাকসিনগুলো এখান থেকে বিমান বাহিনী যেভাবে আমাদেরকে তথ্য জানিয়েছে সেটি করে বলা চলে যে এটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ওষুধ প্রশাসন অধিদপ্তরকে বুঝিয়ে দেওয়া হবে, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে যে এখানকার বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সেটি হয়তো বা আরও কিছু সময় লাগবে। এখানে কিছু দাপ্তরিক কাজ রয়েছে, সেগুলো সম্পন্ন হবে এবং আমরা এখানে যতটুকু আপনাদেরকে এর আগের ঘন্টায় দেখিয়েছিলাম যে এখানে ফ্রিজার ভ্যান রেডি করা হয়েছে। আপনারা জানেন যে এগুলোকে বিশেষায়িত তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় এগুলোর কার্যক্ষমতা ধরে রাখার জন্য, সুতরাং এখানকার সেই ব্যবস্থাপনা আমরা দেখছি যে সেটি অটুট এখন পর্যন্ত এবং যিনি এই ভ্যাকসিন উড়িয়ে নিয়ে এসেছেন চীন থেকে, সেই উইং কমান্ডার আমাদেরকে যেমনটি জানালেন যে এগুলো বিশেষায়িত প্রক্রিয়ায় তারা প্যাকিং করেছে এবং এখানকার যে প্যাকেজিং ব্যবস্থা এটি ৭২ ঘন্টা পর্যন্ত ভ্যাকসিনের যে কার্যক্ষমতা সেটি অটুট রাখবে, এমনটি কিন্তু তথ্য আমরা এই বিমান বাহিনীর তরফ থেকে যতটুকু তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি সেটি আমরা জানতে পেরেছি এবং আপনারা জানেন যে এই সিনোফার্মের ৫ লাখ ডোজ ভ্যাকসিনের সঙ্গে সঙ্গে কিন্তু এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করার জন্য যে সিরিঞ্জ লাগবে সেই সিরিঞ্জও কিন্তু সেই সিরিঞ্জের সেট এসেছে এই সিনোফার্মের সঙ্গে এবং সিনোফার্মের যে প্রথম ভ্যাকসিন বাংলাদেশে এলো, এই ভ্যাকসিন নিয়ে আসার ফলে কিন্তু বাংলাদেশের বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের যে প্রক্রিয়া বা একটি চেষ্টা সেটি কিন্তু একটি বড় মাইল ফলক বলা চলে যে আজকের এই ১২ই মে সকালবেলা, কেননা বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের যে চেষ্টা বাংলাদেশ দীর্ঘদিন ধরে করে যাচ্ছে, বিশেষ করে গত ২ মাসে এই চেষ্টাটা প্রকট হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে গত মাসের শেষ দিকে অর্থাৎ গত মাসের ২৯শে এপ্রিল এই ভ্যাকসিনটিকে কিন্তু ওষুধ প্রশাসন অধিদপ্তর এটিকে বিশেষ অনুমোদন দিয়েছে, অর্থাৎ জরুরি প্রয়োগের জন্য যে রাষ্ট্রীয় অনুমোদনের বিষয়টি থাকে সেটি কিন্তু দেয়া হয়েছে এবং সেটি দেওয়ার ফলে বাংলাদেশে এটিকে এখন প্রয়োগের ক্ষেত্রে যে বিধিমালা সেটিতে আর কোনো বাধা নেই এবং সেগুলোর ক্ষেত্রে এখন এই ভ্যাকসিনটিও এখন প্রচলন ঘটবে। এই ভ্যাকসিনেশন কার্যক্রম বাংলাদেশে যেটি চলছে, এই ভ্যাকসিনেশন কার্যক্রমে আমরা এতদিন অ্যাস্ট্রাজেনেকা ব্যবহার করে আসা হচ্ছিল বাংলাদেশে, অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে কিন্তু এখন সিনোফার্মের এই ভ্যাকসিনও ব্যবহার করা হবে। কিন্তু বিষয়টি যেটি দাঁড়িয়েছে দর্শক সেটি হচ্ছে যে সিনোফার্ম তারপর
তারপরে অ্যাস্ট্রাজেনেকা, এরকম বহু রকম ভ্যাকসিন বাংলাদেশে যখন আসবে তখন কিন্তু ভ্যাকসিন ব্যবস্থাপনা সেটিও কিন্তু একটি আরও বেশি এটির পরিধি বিস্তৃত হবে। সেক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কিন্তু আরও বেশি দায়িত্ব হয়তো বা বেড়ে যাবে তাদের, কেননা আলাদাভাবে এই ভ্যাকসিনগুলোর হিসেব রাখা এবং আলাদাভাবে এই ভ্যাকসিনগুলোর যে মানুষকে দেওয়ার যে টোটাল হিসেব বা প্রোটোকল, সেটির কিন্তু একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং খুব জটিল প্রক্রিয়া। সেটি হয়তো বা আরও বেশি বেড়ে যাবে আগামী দিনগুলোতে, কেননা যেভাবে সরকার বলেছে সেই অনুযায়ী বলা চলে যে সিনোফার্মের পরপরই আমরা যতটুকু জানি বা এখন পর্যন্ত জানা গেছে যে রাশিয়া থেকে স্পুটনিক ভি যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনও সংগ্রহ করার যে আনুষ্ঠানিক চিন্তাভাবনা সেটিও কিন্তু এখন বলা চলে যে বেশ জোরেশোরেই শুরু হয়েছে। এবং ভ্যাকসিন আসলে এখন গোটা বিশ্বেই যে চাহিদা এবং ভ্যাকসিনের যে সংকট এবং হাহাকার তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন উৎপাদক যে দেশগুলি রয়েছে সেই দেশগুলিকে কিন্তু আরও দায়িত্বশীল হওয়ার ভূমিকা পালনের কিন্তু দাবি আমরা বিশ্বের বিভিন্ন নেতৃবৃন্দের কণ্ঠ থেকে মুখ থেকে শুনছি। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু বেশ কয়েকটি ভ্যাকসিন বিষয়ক যে সম্মেলনগুলি ভার্চুয়াল সম্মেলন হয়েছে, সেই ভার্চুয়াল সম্মেলনগুলিতেও কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভ্যাকসিনকে একটি বৈশ্বিক পণ্য, একই রকমভাবে জনগুরুত্বপূর্ণ পণ্য হিসেবে এটিকে ঘোষণা দেওয়ার জন্য একটি অনুরোধ জানিয়েছে। এবং সেই অনুযায়ী বলা চলে যে চীনের মতো উৎপাদক দেশ যারা রয়েছে, ভ্যাকসিন যারা উৎপাদন করছেন বা যারা ভ্যাকসিন করোনার ভ্যাকসিন আবিষ্কার করেছেন, সেসব দেশগুলিকেই দায়িত্ব নিতে হবে যাতে পুরো বিশ্বেই এই ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় নিয়ে আসার জন্য তারা ভ্যাকসিন দিতে পারেন, এই প্রতিশ্রুতি তাদেরকেও দিতে হবে। এবং এখন পর্যন্ত বাংলাদেশের যেভাবে চুক্তি রয়েছে বা বাংলাদেশ যেভাবে তার চুক্তিগুলো সম্পন্ন করছে, সেটি অনুযায়ী বলা চলে যে চীনের এই ভ্যাকসিন অর্থাৎ যেটি সিনোফার্ম নিয়ে আসা হলো এবং সেখানে আরও একটি ভ্যাকসিন কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে, তারাও WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটি হচ্ছে সিনোভ্যাক। অর্থাৎ সিনোভ্যাক এবং সিনোফার্ম দুটি ভ্যাকসিন যখন দেখা গেল যে সেই জায়গা থেকে নেওয়া হবে এবং সেই ভ্যাকসিনগুলিকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসার যে প্রক্রিয়া, সেটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং চুক্তির মধ্যে কিন্তু বলা হয়েছে যে G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার থেকে সরকারি এই চুক্তিটি হবে চীনের সঙ্গে। এবং তার পাশাপাশি এই চুক্তির আওতায় কিন্তু বাংলাদেশে এই ভ্যাকসিন উৎপাদনের বিষয়টিও রয়েছে। এটি চমৎকার একটি বিষয় এবং বিশেষ করে এটি খুবই আশা জাগা নিয়ে একটি বিষয় যে বাংলাদেশে যদি ভ্যাকসিন উৎপাদন করা যায়, সেক্ষেত্রে হয়তোবা বাংলাদেশের চাহিদা আমদানি নয়, হয়তোবা এখানে টিকা উৎপাদন করেই করা সম্ভব, সেটিও কিন্তু একটি সম্ভাবনা রয়েছে এই রাশিয়া এবং চীনের ভ্যাকসিনের ক্ষেত্রে। সেক্ষেত্রে বাংলাদেশের যে সক্ষমতা, ওষুধ কোম্পানিগুলোর সম্ভাব্য বেশ কয়েকটি কোম্পানি এরই মধ্যে তাদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, তারা চেষ্টা করছেন এবং চীনের যারা বিশেষজ্ঞ রয়েছেন, বিশেষ করে এক্সপার্ট রয়েছেন এই ভ্যাকসিনেশন কার্যক্রমের সঙ্গে, উৎপাদনের সঙ্গে, তারা যেভাবে কাজ করছেন, তারা এই কারখানাগুলো পরিদর্শন করবেন এবং তাদের যে অভিজ্ঞতা সেটিও বিনিময় করবেন। সেই সুযোগও কিন্তু বাংলাদেশ এবং চীনের যে ভ্যাকসিনেশন কার্যক্রম বা ভ্যাকসিন নিয়ে আসার যে কার্যক্রম, সেটির মধ্যে কিন্তু সেই বিষয়টিও রয়েছে। আসলে এই ভ্যাকসিন বাংলাদেশে উৎপাদন করা হবে নাকি চীন থেকেই আসলে বড় আকারে নিয়ে আসা হবে, সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আরও কিছুদিন সময় লাগবে এবং সেই বিষয়গুলো চূড়ান্ত হতে। এবং এই বিষয়গুলো চূড়ান্ত করতে গেলে আমরা যতটুকু বুঝতে পারছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে তথ্য গণমাধ্যমকে দিয়ে যাচ্ছে, সেই তথ্যগুলোকে আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে খুব সম্ভবত এই সারা বছর ধরেই কিন্তু এই ভ্যাকসিনেশন কার্যক্রমগুলো চলতে থাকবে। এবং আমরা দর্শক যতটুকু আপনাদেরকে এখান থেকে এই পুরো আনুষ্ঠানিকতাটি দেখালাম, এটি এখন খালাস করা হলো, আপনারা দেখতে পেলেন। এবং এইভাবেই একের পর এক কার্টুন নামিয়ে আনা হবে C-130 এই পরিবহন বিমানটি থেকে এবং সেটি নামানো প্রক্রিয়া এখান থেকে শেষ হলে সেই ভ্যাকসিনগুলোকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেবে বিমান বাহিনী এবং তার পরপরই সেগুলোকে, এই ভ্যাকসিনগুলোকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বেলা 11:30টার মধ্যেই এই ভ্যাকসিনগুলো গ্রহণ করার কথা রয়েছে আনুষ্ঠানিকভাবে। এবং এখানকার যে আনুষ্ঠানিকতা সেটি এখন প্রায় শেষ দিকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান এখানে অবতরণের পরে যে খালাস প্রক্রিয়া সেটি এখন শুরু হয়েছে। বিমান বাহিনী এই কাজটি এখানে তদারকি করছেন এবং এগুলো শেষ
হলেই খুব সম্ভবত এখান থেকে ভ্যাকসিনগুলো বের করা হবে ক্যান্টনমেন্ট এরিয়া থেকে, এবং সেগুলো বের করে যেভাবে স্টোর করা হয় সেই বিশেষায়িত প্রক্রিয়ায় সেগুলোকে স্টোর করা হবে, এবং যে কার্টুনগুলোতে ভ্যাকসিনগুলো নিয়ে আসা হয়েছে সেই ভ্যাকসিনগুলিকে নিয়ে আসার পরে সেগুলোকে 72 ঘন্টা পর্যন্ত এগুলো কার্যক্ষম থাকবে। এগুলোর মানে কোনো ধরনের কোনো পরিবর্তন আসবে না, এমন তাপমাত্রাতেই কিন্তু সেগুলোকে নিয়ে আসা হয়েছে, এমনটি কিন্তু বলেছেন বিমানের সঙ্গে যারা সংশ্লিষ্ট তারা। এবং এখানকার আনুষ্ঠানিকতা এখন মোটামুটি প্রায় শেষ দিকে। আমরা এরপরের আনুষ্ঠানিকতা যেগুলো থাকবে হয়তোবা পরবর্তী ঘন্টার সংবাদগুলিতে আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত আসলে এই ভ্যাকসিন নিয়ে আসার, বিশেষ করে এই দিনটিকে বিশেষ একটি দিন বলতে হয়, বিশেষ সকাল বলতে হয় এই কারণে যে আসলে ভ্যাকসিনের যে হাহাকার বাংলাদেশে এখন চলছে, বাংলাদেশে বিপুল পরিমাণ ভ্যাকসিনের চাহিদা রয়েছে। সেই চাহিদার অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন যেটি ভারত থেকে নিয়ে আসা হচ্ছিল সেটি যখন বন্ধ হয়ে গেল, সেই ভ্যাকসিনের বিকল্প উৎস হিসেবে কিন্তু এই প্রথম চীনের যে সিনোফার্মের ভ্যাকসিন সেটি বাংলাদেশে উপহারস্বরূপ 5 লাখ ডোজ এসে পৌঁছালো, এবং সেগুলোর যে আনুষ্ঠানিক খালাস প্রক্রিয়া সেটি আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম সেনানিবাসের যে বঙ্গবন্ধু বিমান ঘাঁটি রয়েছে সেখান থেকে। এর পরবর্তী যে প্রক্রিয়াগুলি রয়েছে এই ভ্যাকসিনের, সেগুলো হয়তোবা পরবর্তীতে সময় আপনারা জানতে পারবেন এবং সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন পর্যন্ত চীনের যে সিনোফার্মের ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে আসার যে ঘটনাটি বা যে বিষয়টি ঘটলো, এই পুরোটি আমরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম। পরবর্তী সংবাদগুলোতে আমরা চেষ্টা করব ভ্যাকসিনের অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে। এখন পর্যন্ত এই ছিল বঙ্গবন্ধু বিমান ঘাঁটি থেকে আমার কাছে সবশেষ তথ্য। চীনের সিনোফার্মের টিকার 5 লাখ ডোজ উপহার বাংলাদেশে এসে পৌঁছেছে, সে খবর জানাতেই রাজধানীর কর্মীটোলা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী দেবাশিস রায়। ঈদ যাত্রার খবর। ঢাকা থেকে শিমুলিয়া ফেরিঘাটে যেতে 1 ঘন্টার পথ 6 ঘন্টাতেও পৌঁছাতে পারছে না যাত্রীরা। এতে ঘন্টার পর ঘন্টা হেঁটেই ফেরিঘাটে যাচ্ছেন ঈদে ঘরমুখো মানুষ। বৃষ্টি মহামারীকে উপেক্ষা করেই যেন বাড়ি ফেরার যুদ্ধে নেমেছেন মানুষ। কেউ হেঁটে, কেউ বা রিকশায় করে ঘাটে পৌঁছানোর চেষ্টা করছেন। চেকপোস্ট ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না তাদের। এই দৃশ্য বুধবার মধ্যরাতের। যানবাহন সংকট, তীব্র যানজট, কোনো কিছুই বাঁধ মানাতে পারছে না বাড়ি ফেরা এই মানুষগুলোকে। মোটরসাইকেল, পিকআপ, ব্যক্তিগত যানবাহন কিংবা ভাড়া করা প্রাইভেট কার, যে যেভাবে পারছেন ছেড়ে যাচ্ছেন রাজধানী। রাত যত গড়াতে থাকে ততই শিমুলিয়া ঘাটমুখী হতে থাকে হাজার হাজার মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা মহামারী কোনো কিছুতেই হার মানছে না কেউই। ঢাকা মুন্সিগঞ্জ মহাসড়কের কুচ্চামারা ব্রিজের আগে থেকে শুরু হয় এই দীর্ঘ যানজট। যানজটের কারণে ঢাকা থেকে মাওয়ার 1 ঘন্টার পথ যেতে সময় লাগছে 6 থেকে 7 ঘন্টা। দীর্ঘ এই যানজটের পথ ফেরিঘাটে গিয়ে কখন শেষ হবে সে অপেক্ষায় না থেকে ফেরি ধরতে শিশু আর বয়স্কদের নিয়ে বোঝা হাতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন অনেকেই। যাত্রাটা খুবই অস্বস্তিকর, এরকম জীবনে আর হয় না কোনো সময়। অবশ্যই কষ্টকর, কিন্তু আনন্দটা ভিতরে, যদি বাড়িতে গিয়ে আল্লাহ পৌঁছায়। স্বাস্থ্যবিধি মেনে যদি সবকিছু চলতো তাহলে ঝুঁকিটা কম হতো আমরা মনে করি। মঙ্গলবার বিকেল থেকে দফায় দফায় বৃষ্টিও গতিরোধ করতে পারেনি ঘরমুখো এই মানুষগুলোকে। ঘাটে ফেরি ভিড়তেই শুরু হয়ে যায় কোনোভাবে একটু ঠাঁই করে নেওয়ার প্রতিযোগিতা। রাত যত গড়ায় ভিড় বাড়ার পাশাপাশি বেড়েছে দুর্ভোগও। এই পর্যন্ত আসছি ভাইঙ্গা বিভিন্ন কলা কৌশলে 2 ঘন্টা ধরে ঘুরতেছি, একবার ওখানে করতেছি, যাচ্ছে, উঠতে পারতেছি না। পলসুরাতের মাছ যেরকম দৌড়াদৌড়ি করে মানুষ, ওইরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছি, কোনো ফেরিতে উঠতে পারতেছি না। ঈদ করতে যেতে হবে প্রিয়জনের কাছে, তাই বেশি ভাড়া গুনতেও যেন কোনো অসুবিধা নেই তাদের। অনেক কষ্ট করে একবার এই ঘাটে একবার ওই ঘাটে ঘোরাঘুরি করতেছি, কিন্তু উঠতে পারতেছি না। অনেক লোকজন তো একটু জ্যাম কমলে তারপর উঠবে, এই কারণে দাঁড়ায় আছে। একই অবস্থা দেখা গেছে সড়ক পথেও। বৃষ্টি মাথায় নিয়েই দিনের পর রাতেও হাজার হাজার যাত্রী গাবতলী থেকে হেঁটে সাভারের দিকে যেতে দেখা যায়। এই মিছিলে সামিল শিশু, বৃদ্ধ সবাই। মাঝরাতেও ভিড় কমেনি একটুও। এই সময় গাড়ি না পেয়ে অনেকেই বিকল্পভাবে গন্তব্যের পথে যাত্রা শুরু করেন। 10 টাকার জায়গায় যাচ্ছে 30 টাকা। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি এই পর্যন্ত, ভাঙ্গা পিকআপে যাচ্ছে, হয়তো রাত্রে হয়তো দূরপাল্লার হয়তো 2 একটা যদি গাড়ি পায়, হয়তো এগুলো তো এভাবে চলে যাবে। 200 টাকার ভাড়া 400 টাকা তাও যাইতে চাচ্ছে না, বুঝছেন। এদিকে গাজীপুর, চন্দ্রা, টাঙ্গাইল ও যমুনা সেতু এলাকার মহাসড়কে মঙ্গলবার সন্ধ্যার পর গাড়ির চাপ বেড়ে যাওয়ায় দীর্ঘ যানজট তৈরি হয়। বৃষ্টি হয়, এতে ঘরমুখো মানুষের দুর্ভোগ বেড়ে যায় আরো কয়েক গুণ। তবে মানুষের যাত্রা থামাতে পথে পথে চেকপোস্ট থাকলেও জনস্রোতের কারণে তার রোধে হিমশিম অবস্থা হয় আইন শৃঙ্খলা বাহিনীর। সাদিয়া আফরিন, সময় সংবাদ। ঈদ সামনে রেখে শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে ঘরমুখো মানুষের ঢল। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল।
ইমা ঈদে ঘরমুখ লাখো মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে এবং এই যে মানুষের ঢল সেটি কিন্তু যে কোনো সময় রেকর্ডকে ছাড়িয়ে গেছে। চারিদিকে মানুষ আর মানুষ এবং এক্সপ্রেসওয়েতে যে চেকপোস্ট তৈরি করে হয়েছে সেই চেকপোস্ট থেকে শুরু করে কিন্তু পায়ে হেঁটে বেশ কয়েক কিলোমিটার পায়ে হেঁটে হেঁটে মানুষ যাওয়ার চেষ্টা করছে ফেরিঘাটে এবং ফেরিঘাটে গিয়ে যে 15টি ফেরি কোনোভাবে কিন্তু লোকজন পার করে কুলিয়ে উঠতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন গেল রাত 9টার পর থেকে পুরো রাতভর শুধু মানুষ পার করা হয়েছে, যানবাহন তেমন উঠতেই পারেনি ফেরিতে এবং স্রোতের মতো লোকজন আসছে। তারা বলছেন যে দক্ষিণাঞ্চলে যে বরিশাল, ভোলা এইসব এলাকায় লঞ্চ গুলোতে প্রচুর লোক যাতায়াত করতো, কিন্তু সেই লঞ্চ গুলো পুরোপুরি বন্ধ থাকবার কারণে এদিকে স্পিড বোট এবং ট্রলার এবং লঞ্চ সব কিছু বন্ধ থাকবার কারণে কিন্তু ফেরি হচ্ছে একমাত্র বাহন। এই ফেরিতে করে পদ্মা পাড়ি দিতে হবে, সেই কারণে কিন্তু স্রোতের মতো ছুটছে লোকজন এবং এখানকার যে বিআইডব্লিউ টিসি বলছে যে তাদের হিসাব অনুযায়ী লাখো মানুষের বেশি কিন্তু তারা রাতের বেলা পার করে দিয়েছে। আর ভোর থেকে যে স্রোত নেমেছে সেটি কিন্তু আরো অনেক বেশি। ট্রাকে ট্রাকে করে মানুষ আসছে, সিএনজিতে করে বিভিন্ন রকম যানবাহন যেগুলো রয়েছে, অটো রিক্সা রয়েছে। আপনারা দেখছেন যে এই যে ড্রাম ট্রাকের মধ্যে কি করে মানুষ উঠেছে এবং এই ট্রাকে করে কিন্তু বেশি মানুষ উঠছে। আপনারা দেখেন যে ছোট পিকআপ ছোট ট্রাক যেটি তার মধ্যে কিভাবে গাদাগাদি করে উঠেছে। স্বাস্থ্য সচেতনতার বালাই নাই এবং করোনা যে এত ভয়াবহ ঝুঁকি, মোটরসাইকেলের মধ্যে নারী পুরুষ মিলে কিভাবে যাচ্ছে তো যাচ্ছেই এবং এই যে দৃশ্য সেটি কিন্তু এই যে এই পথ থেকে দীর্ঘ পথ জুড়ে এটা চলছে। যে এখানকার যে দোগাছি এলাকা, সেই দোগাছি থেকে একেবারে 4 কিলোমিটার পর্যন্ত শিমুলিয়া ঘাট পর্যন্ত এই পরিস্থিতি। এর আগে কিন্তু ধলেশ্বরী সেতু, যেখানে ঢাকা এবং মুন্সিগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা, সেই এলাকাকে কিন্তু বিজিবি চেকপোস্ট রয়েছে, সেগুলো কিছু মানছে না। আপনারা দেখেন যে বাস এই প্রথম আমরা দেখলাম যে এই যে সব আইন কানুনকে অবজ্ঞা করে এই শ্রীনগর নিমতলা নয়াবাজার রোডের যে মিনিবাস, সেই মিনিবাস ভরে কিন্তু লোকজন চলে যাচ্ছে এবং প্রশাসন বা বিজিবি এরা কিন্তু কোনো কিছুতে বাধা দিয়ে কুলিয়ে রাখতে পারছে না। এবং আপনারা দেখছেন যে এই স্রোত নেমেছে, এটি কিন্তু সংশ্লিষ্টরা বলছেন স্মরণকালের, মানে কোনোদিনই যে এই শিমুলিয়া ঘাটে বা মা ঘাটে এত লোকের সমাগম হয়নি। যে চারিদিকে শুধু ঈদের ঘরমুখ মানুষ আর মানুষ এবং তারা কিন্তু এই গণপরিবহন বন্ধ থাকবার কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে এবং করোনা সংক্রমণ ঝুঁকি নিয়ে তারা কিন্তু এইভাবে এসছে এবং মোটরসাইকেলের স্রোত, যে হাজার হাজার মোটরসাইকেল, যে মোটরসাইকেল গুলো কিন্তু ব্যক্তিগত ছাড়াও বিভিন্ন উবার রাইডার হিসাবে অনেকে এই মোটরসাইকেলে করে কিন্তু যাত্রী বহন করছেন এবং একটা মোটরসাইকেল কিন্তু 3-4 জন করে বহন করছে এবং আমরা যে দৃশ্যগুলো দেখছি সেই দৃশ্যটি কিন্তু এখানে এরকমটি কখনো ছিল না। গেল শুক্রবার থেকে মানুষের ঢল নেমেছে শিমুলিয়া ঘাটে, কিন্তু সেই ঢলের মাত্রাটা কিন্তু এই পর্যায়ে ছিল না আজকে যে মাত্রাটা। রাজধানী ঢাকার যে লাখো লাখো মানুষ এভাবে ছুটবে এটি কিন্তু এখানকার কর্তৃপক্ষ কল্পনা করতে পারেনি। তারা ভাবছে যে কদিন ধরে যে ধরনের স্রোত নেমেছে এতে অনেক মানুষ চলে গেছে, যার লোক আর তেমন পাওয়া যাবে না। কিন্তু গেল রাত থেকে আজকের যে দৃশ্য সেটি মনে হচ্ছে যে ঈদে কেউ অন্যান্য সময় যারাই দেশের বাড়িতে বা গ্রামের বাড়িতে যান ঘরমুখ মানুষ, তাদের মধ্যে কিন্তু এরকম ভয়াবহ চিত্র অন্য স্বাভাবিক অবস্থায় দেখা যায়নি। এই যে সর্বাত্মক লকডাউনে যে সবকিছু বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে, তারপরে এত মানুষ যে ঈদে ঘরমুখ, এটি কিন্তু কল্পনা করা যাচ্ছে না। আপনারা দেখছেন যে ট্রাকে করে, এই যে ট্রাকে করে গাদাগাদি করে, যে দাঁড়ানো তিল দাঁড়ানোর জায়গা নেই, এরকম পরিস্থিতিতে কিন্তু ট্রাকে উঠে তারা যাচ্ছেন এবং অনেক প্রাইভেট কার আসছে, আমরা দেখছি মাইক্রোবাস আসছে, এগুলো অনেকগুলোকে পুশব্যাক করছে, আবার অনেকগুলো চলে যাচ্ছে এবং একটা মানে প্রশাসনের মধ্যে যেমন স্রোত পরিস্থিতি এখন ঢিলেঢালা। আপনারা দেখেন এই যে গণপরিবহন বন্ধ থাকবার পরেও কিন্তু এই যে বাস চলছে, ইলিশ পরিবহনের বাস কিন্তু লোকজন বহন করে নিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু 70 থেকে 80 টাকার ভাড়া এখন
300 থেকে 500 টাকা পর্যন্ত নিচ্ছে এবং যে যেভাবে পাচ্ছে এই যে ঘরমুখী মানুষের থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে এবং এই যে করোনার সংক্রমণ ঝুঁকি, সেই ঝুঁকির মধ্যে যে তারা এইভাবে যাচ্ছে, এটি কিন্তু আসলে কোনোভাবে কোনো পাত্তাই দিচ্ছে না, তোয়াক্কা করছে না করোনাকে। এবং এই যে দেশে একটা লকডাউন পরিস্থিতি চলছে, এই দৃশ্য দেখে কেউ বলতে পারবে যে এখানে বাংলাদেশে লকডাউন পরিস্থিতি চলছে এবং এই পরিস্থিতিতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। স্বাস্থ্যবিধি তো দূরের কথা, মাস্ক পর্যন্ত ব্যবহার করছেন না। মাস্ক ব্যবহার না করে কিন্তু গাদাগাদি করে যাচ্ছেন এবং এই যে আমাদের পুলিশ ভাই দেখছেন, পুলিশ ভাই কিন্তু মাস্ক ব্যবহার করছেন না, তিনি কিন্তু এইভাবেই ডিউটি পালন করছেন। এই যে একটা চেকপোস্টে পুলিশ যারা আছেন তারাও মাস্ক ব্যবহার করছেন না। সবকিছু মিলে একটা মানে হজবহ পরিস্থিতি এখানে আমরা লক্ষ্য করছি। এবং এই ফেরিতে এই যে শিমুলিয়া ঘাট থেকে যে 16টি ফেরির বহর আছে, 15টি ফেরি কিন্তু হরদম পার করে যাচ্ছে এবং এই হরদম তারা পার করছেন, কিন্তু লোক আর লোকারণ্য সেই লোকজন পার করে যাচ্ছেন এবং যেসব দীর্ঘ শত শত পণ্যবাহী ট্রাক, সেগুলো কিন্তু অনেক আগে থেকেই আটকে দেওয়া হয়েছে, এক্সপ্রেসওয়ে রোডের মধ্যে আটকে দেওয়া হয়েছে এবং যেগুলো ঘাটের মধ্যে রয়েছে বা ঘাটের কাছাকাছি দীর্ঘ লাইনে রয়েছে, সেগুলো কিন্তু পার করা যাচ্ছে না। কারণ পার করার মতো পরিস্থিতি ফেরিগুলোতে নেই, যে ফেরি ভিড়তেই হুমড়ি খেয়ে পড়ছে, হুমড়ি খেয়ে হাজার হাজার মানুষ ফেরিতে উঠে যাচ্ছে, কোনো গাড়ি ঢুকানোর মতো অবস্থা সেখানে নেই, এটাই কিন্তু সংশ্লিষ্টরা বলছেন। এবং ফেরিতে যে মাইক রয়েছে সেই মাইকে তাদেরকে সতর্ক করার পরেও কিন্তু শুনছেন না, সবাই হুমড়ি খেয়ে উঠে পড়ছেন কে কার আগে উঠবেন এবং সেখানে কিন্তু লোকজন উঠছে, মোটরসাইকেল উঠছে, কিন্তু কোনো গাড়ি ওঠার মতো পরিস্থিতি সেখানে থাকছে না। এই যে লোকজনগুলো ফেরিতে পার হচ্ছে, সেখানে কিন্তু একজনের জন প্রতি 25 টাকা করে টিকিট নেওয়া হচ্ছে এবং এখানে একটি ইজারাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এটা আদায় করা হচ্ছে এবং তারা বলছেন যে এই এত পরিমাণ লোক যে একদিনে তারা আদায় হচ্ছে, এইটা 2-1 মাসে তারা আদায় করবেন এটা চিন্তা করতে পারেননি। কারণ হচ্ছে যে এইভাবে কখনো ফেরিতে জনস্রোত তারা দেখতে পারেন নাই এবং এই যে করোনা সংক্রমণের ব্যাপারে শিশু নারী এদের যে কি কষ্ট এবং রাতভর মানুষ যেমন স্রোতের মতো এই নদী পার হয়েছে, পদ্মা পার হয়েছে, এই পরিস্থিতি যেটি পদ্মা সেতুর কথা তারা বলছেন যে তাদের এই বিড়ম্বনা কষ্ট এগুলো কিছুই এবং এই স্রোত এগুলো বোঝাই যেত না যদি পদ্মা সেতু আজকে চালু হয়ে যেত। তারা বলছেন যে আগামী বছর পদ্মা সেতু চালু হয়ে গেলে এই বিড়ম্বনা থাকবে না, কিন্তু আমাদের এই বিড়ম্বনা এখন সহ্য করতে হচ্ছে যে পদ্মা সেতু নেই, কিন্তু তারা যে ফেরিতে করে যাচ্ছেন সেই ফেরিতে কিন্তু 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে তারা পৌঁছে যেতে পারছেন, কিন্তু এই যে দীর্ঘ সময়ের মধ্যে যে তারা ফেরিতে অবস্থান করছেন সেটি কিন্তু এই করোনার সংক্রমণ ঝুঁকির মধ্যে। এবং গেলকাল আপনারা দেখেছেন যে কিভাবে বৃষ্টির মধ্যে খোলা যে এই ফেরি, সেই ফেরির মধ্যে কাক ভেজা হয়ে লোকজন কিন্তু এই পার হয়েছে, এই কাক ভেজা হয়ে লোকজন যে পার হয়েছে সেই পরিস্থিতিতে আবার কিন্তু দুপুরে যে দাবদাহ সেই দাবদাহের মধ্যে কিন্তু রোদে পুড়েছে, আবার বিকেলে সন্ধ্যার দিকে কিন্তু আবার বৃষ্টি হয়েছে এবং এই রোদ বৃষ্টি মিলে এবং করোনা সংক্রমণ ঝুঁকি এবং অতিরিক্ত ভাড়া দিয়ে কিন্তু তারা নারীর টানে ছুটছে এবং করোনা সংক্রমণ ঝুঁকিকে তোয়াক্কা না করেই যে সরকারের নিষেধাজ্ঞা, সেই বিজিবির বাধা, কোনো কিছুকে উপেক্ষা না করে তারা গ্রামে যাচ্ছে এই ঈদের ঘরমুখী মানুষের। এই ছিল সর্বশেষ ইমা। ঘরমুখী মানুষের ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এদিকে গতকাল রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঝড়ে পন্টুনের তার ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে তলিয়ে যাওয়ার পর সেটি উদ্ধার করা হয়েছে, তবে চালক এখনও নিখোঁজ রয়েছেন। মানিকগঞ্জ ও রাজবাড়ী প্রতিনিধির তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ফেরিতে করে পার হতে দৌলতদিয়া ঘাটের পন্টুনে অপেক্ষায় ছিল ঢাকামুখী একটি গাড়ি। মঙ্গলবার বেলা 11টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে নদীতে প্রবল ঢেউ ওঠে, এতে পন্টুন বেঁধে রাখা রশি ছিঁড়ে পানিতে পড়ে যায় গাড়িটি। সম্পূর্ণ পানির ভিতরে গেছে, তখন ঘুরতে আসছিল অনেকক্ষণ, ঘোরার পরে গ্লাসগুলো যখন বাইরে চাইছে তখন আর বাইরে হতে পারে। ডুবে যাওয়ার পরে 1 মিনিট পরে ড্রাইভার বেরিয়ে গেছে আর কি। আমরা দেখলাম মাথাটা দেখলাম, কিন্তু পরবর্তী ড্রাইভার আর উঠতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ঘণ্টাখানেকের চেষ্টায় গাড়িটি উদ্ধার হলেও এর চালক নিখোঁজ রয়েছেন এখনো। এই জাতীয় কালবৈশাখী হলে নদীতে সাধারণত একটা ঢেউ উঠে, ঢেউয়ের যেটা হাইট অন্তত 15-20
ফিট পর্যন্ত উঁচা হতে হয়। তো এখানে পন্টুনে রক্ষিত একটা নোয়া গাড়ি আগে থেকে ছিল, এই নোয়া গাড়িটা পন্টুন ছিঁড়ে যায় এবং নোয়া গাড়িটা নদীতে পড়ে যায়। ড্রাইভার ছিল গাড়ির ভিতরে, আর কেউ ছিল না, কোনো যাত্রী ছিল না। পুলিশ জানায় গাড়ির মালিকের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন তারা। এটা ঢাকামুখী গাড়ি, এটা দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে ফেরি কন্ট্রোল অবকামন ছিল থেকে এটা শনাক্ত হওয়ার পরে তারপরে মূল মালিক এই গাড়ি ফেরত পাবে। উল্টে যাওয়া পন্টুনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামতের ব্যবস্থা করা হবে বলে জানায় ঘাট কর্তৃপক্ষ। সময় সংবাদ, দৌলতদিয়া। সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ৩৩ রোজা পূর্ণ করে ঈদ হবে আগামীকাল। এর মধ্যে আগাম ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রবাসীরা। রিয়াদ থেকে বিস্তারিত সহকর্মী আরিফুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের আকাশে ঈদের যে বাঁকা চাঁদ সেটি আজকে মুচকে হাসেনি, যার কারণে সৌদি রয়্যাল কোর্ট থেকে নির্দেশনা এসেছে, অর্থাৎ পুরো 30টি রোজা পূর্ণ করেই কিন্তু এই বছর সৌদি আরবে পালিত হবে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা কিন্তু ইতিমধ্যে বিনিময় শুরু হয়ে গেছে, অর্থাৎ রয়্যাল কোর্ট থেকে যে নির্দেশনাটি এসেছে সেই নির্দেশনাটির পরপরই কিন্তু দেশে থাকা স্বজনদের সাথে ঈদের যে শুভেচ্ছা সেটা কিন্তু বিনিময় করা শুরু করেছে। যদিও এখনো শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত অনেক প্রবাসীরা, তারা তাদের ঈদের যেই কেনাকাটা সেটা কিন্তু শেষ দিন অর্থাৎ চাঁদ রাত উপলক্ষ করেই কিন্তু ঈদের কেনাকাটা সারছেন। সৌদি আরবে ফজরের নামাজের পরপরই কিন্তু ঈদের জমায়েত অনুষ্ঠিত হয়। ঈদের জমায়েতে কিন্তু আসলে প্রবাসীরা একত্রিত হয়ে কিন্তু একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সৌদি আরবের যে ঈদ, সেই ঈদটি কিন্তু আসলে একটু বর্ণহীন বলা চলে প্রবাসীদের জন্য, যারা দেশে যাওয়ার ইচ্ছা করে অনেকে দেশে যেতে পারেন, অথবা অনেক প্রবাসীর স্বজনরা কিন্তু দেশে থাকেন। তো সেই ক্ষেত্রে তাদের ঈদটা কিন্তু এক ধরনের বর্ণহীন, অর্থাৎ তারপরেও কিন্তু সবকিছু মিলে তারা চিন্তা করেন যে এখান থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের যেই স্বজন তাদের মুখে হাসি ফোটাবেন, অর্থাৎ ঈদ উপলক্ষে তাদের এক ধরনের বাড়তি যেই টাকা পয়সা পাঠানো হয় সেই টাকা পয়সা পাঠিয়ে কিন্তু তারা ঈদের যে খুশি সেটি কিন্তু একে অপরের সাথে ভাগ করে নেয়। প্রবাসীরা ভালো আছেন এবং একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন অগ্রিম, এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন অগ্রিম। ঈদ মোবারক বলে। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। করোনার কারণে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এবছর নেই ঈদ উল ফিতরের আমেজ। তারপরও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রবাসীরা। জেদ্দা প্রতিনিধি আল মামুন শিপনের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক বছর ধরেই নানা ধরনের ট্যাক্স, বর্ধিত ফি, বিভিন্ন সেক্টরে চাকরি বা ব্যবসা নিষিদ্ধ সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এর মধ্যে করোনার প্রকোপে এবছর প্রবাসীদের মাঝে নেই ঈদ উল ফিতরের আনন্দ। তারপরও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রবাসী মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে আমদানি করা পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, লুঙ্গি সহ বিভিন্ন ধরনের কাপড়ের সমাহার। এতে প্রবাসীদের ঈদের আনন্দ যোগ হয়েছে বাড়তি মাত্রা। এখানে অনেক বড় মার্কেট, কিন্তু সরকার থেকে আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি না। এটা নতুন নতুন নিয়ম ওদের, তারপরে দিয়া যে আকামা বা যে কপালা নতুন নতুন সিস্টেমের কারণে অনেকেই প্রবলেম হচ্ছে। তো যার কারণে আসলে বিজনেস কন্টিনিউ করাটা এখন আসলে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মহামারীর সময়ে আজকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এতটুকু এগিয়ে আছে। যাক, মালিকও চেষ্টা করতেছে দোকানে মালটাল দিয়ে যাতে ব্যবসা প্রতিষ্ঠানটা ব্যবসা একটু ভালো মতো হয়। প্রবাসী ব্যবসায়ীরা জানান, সুষ্ঠু ও সহজ ব্যবস্থাপনার মধ্য দিয়ে পোশাক বাজারজাত করার ব্যবস্থা তৈরি করতে পারলে সৌদি আরবে আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বাংলাদেশি পোশাক শিল্পের বাজার। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। তৈরি পোশাকের দোকানগুলোতে ভিড় করছেন তারা। এদিকে করোনা কালেও খোলা মাঠে ঈদ জামাতের অনুমতি পেয়েছে প্রবাসীরা। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ইতালিতে করোনার বিধিনিষেধ শিথিল করায় ঈদের প্রস্তুতি শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন তারা। ইতালিতে বাংলাদেশ ও ভারত থেকে আমদানি করা বিভিন্ন ডিজাইনের তৈরি পোশাক একসময় গলাকাটা দামে বিক্রি হতো। দোকানের সংখ্যা বাড়ায় ক্রেতারা এখন কম দামে কিনতে পারছেন। আমাদের এখানে বাঙালি শপ আছে, তো আমরা মনের মতো ঈদের শপিং করতে পারতেছি। বেবিদার কালেকশন, এমনকি আমাদের কালেকশন আছে, দেখছি যা ভালো লাগবে ক্রয় করব। আমার বেবির জন্য সব করলাম, নিজেও করলাম, অনেক ভালো অনেক ভালো।
দেশটিতে করোনার কারণে বাংলাদেশিরাও আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। তবু ব্যবসায়ীরা বলছেন গত বছরের তুলনায় এবছর বিক্রি সন্তোষজনক। গত বছরের তুলনায় এবারের বিক্রয় অনেক ভালো। গত বছর হচ্ছে টোটালি লকডাউন ছিল, তো সে কারণে বেচাকেনা অনেকটা খুবই খারাপ অবস্থায় ছিল। তো এবার ঈদ মনে হচ্ছে। বৃহস্পতিবার ইউরোপের দেশগুলোতে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। এবারও বেশ কিছু খোলা মাঠ ছাড়াও মসজিদগুলোতে ঈদের জামাত আয়োজন করা হবে। রাজধানী রোমে জাতীয় ঈদগাহ মাঠ খ্যাত পিয়াৎসা ভিত্তোরিয়াতে ঈদের প্রধান জামাত হবে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। বৃহস্পতিবার ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। ঈদের জামাত আয়োজনে মুসলিম কমিউনিটিগুলো প্রস্তুতি নিয়েছে। ঈদ উপলক্ষে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে অন্যান্য বছর নানা আয়োজন থাকলেও করোনা সংকটের কারণে এবার কোনো অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে প্যারিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ইমা, আগামীকাল বৃহস্পতিবার 13 মে ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে কিন্তু প্রত্যেকটি দেশের মুসলিম যে কমিউনিটি রয়েছে তারা ঈদের জামায়াত সহ অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে সে ধরনের তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমরা দেখেছি আসলে গত বছর থেকেই ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশে করোনা সংকট শুরু হওয়ার কারণে অন্যান্য বছর যেভাবে ঝাঁকজমকপূর্ণভাবে কিংবা আনন্দ উৎসবের সাথে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতো সেটি কিন্তু এখন আর হচ্ছে না। নানারূপ বিধিনিষেধ, স্বাস্থ্য বিধির বিষয়গুলো মেনেই আসলে এখন ঈদ উল ফিতরে জামাতে কিংবা অন্যান্য ছোটখাটো যে অনুষ্ঠানগুলো হচ্ছে সেখানে তারা অংশগ্রহণ করছেন। তো আমরা আসলে এখন কথা বলবো, আমার সাথে দুজন অতিথি রয়েছেন। প্রথম বিষয় হচ্ছে ফ্রান্সে কিন্তু বেশ রাজধানী প্যারিসের অন্যান্য যে শহরগুলো আছে সেখানে অনলাইন যে শপিং রয়েছে সেটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে এই ঈদ আসলে সেই অনলাইন শপিং আরো জমজমাট হয়। তো এবছর আসলে ঈদে এই অনলাইন শপিং কতটুকু হয়েছে, আমাদের সাথে একজন নারী উদ্যোক্তা আছেন, আমরা এখন তার সাথে কথা বলবো। এবারের ঈদে আসলে এই যে আপনাদের যে শপিং কতটুকু কি হলো একটু জানাবেন আমাদের। আসলে লাস্ট 3 ইয়ার্স থেকে আমি অনলাইন বিজনেস করে আসতেছি প্যারিসে। তো লাস্ট 3 ইয়ার্স আমরা যতটুকু না সাড়া পেয়েছি, এবছর তার থেকে আরো দ্বিগুণ পেয়েছি। প্রথমত কারণ হচ্ছে ফ্রান্সে আমাদের লকডাউন চলছে এই কারণে, আর সব ম্যাক্সিমাম শপিং মলগুলো অফ থাকায় ক্রেতারা ম্যাক্সিমাম ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে অনলাইনের উপর। এই ক্ষেত্রে আমরা দেখা যে অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলাম ঈদের। তো ঈদের যা আমাদের চলে আসছে অলরেডি শিপমেন্ট সবগুলোই শেষ হয়ে গেছে, বরঞ্চ ক্রেতাদের আমরা দিতে পারছিলাম না, এখন দিতে পারছি না অলরেডি। আর একদিন বাকি আছে ঈদের আমাদের। তো আমার মনে হয় যে আমরা যদি আরো শিপমেন্ট আনতে পারতাম তাহলে ক্রেতাদেরকে আরো খুশি করতে পারতাম। করোনার কারণে আপনাদের শিপমেন্ট গুলো আসতে দেরি হয়েছে। হ্যাঁ। কি কি আসলে ছিল, কাপড় ছিল বা দেশি? আমাদের মেইনলি আমি যেটা করি সেটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট নিয়েই কাজ করি, কারণ আমি চাই যে প্রবাসীদের মাঝে আমাদের দেশীয় প্রোডাক্টগুলা পৌঁছে দেওয়ার। কারণ এখানে আমরা প্রবাসী থেকে দেখা যায় যে আমরা অনেক কিছু পাই, কিন্তু আমরা চাহিদা মতো আমাদের দেশীয় কাপড়গুলো আসলে পাই না। সেই ক্ষেত্রে আমি এবার ঈদ উপলক্ষে বেশ করে পাঞ্জাবি, তারপরে হচ্ছে আমাদের দেশি কটন 3 পিস গুলা বা আরো যে আছে শাড়ি আছে, তো সবগুলোই নিয়ে এসেছিলাম। অলরেডি সব আলহামদুলিল্লাহ সব শেষ হয়ে গেছে। আরো সবাই চাচ্ছিল যে পাঞ্জাবি দরকার বা পাঞ্জাবি দেওয়ার জন্য। তরুণদের তো একটা পছন্দ থাকে যে পাঞ্জাবির যে বিষয়। হ্যাঁ, আসলে পাঞ্জাবিটাই বেশি চাহিদা ছিল এবার ঈদে। ম্যাক্সিমাম পাঞ্জাবি এবং শাড়ির প্রতি প্রচন্ড রকম সবার চাহিদা ছিল, কিন্তু আমরা ওই অনুযায়ী দিতে পারিনি, কারণ আমাদের শিপমেন্ট গুলো অনেক সময় লকডাউনের কারণে পাচ্ছিলাম না হাতে ঠিক মতো। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় শিপমেন্ট আটকা পড়েছিল অনেকদিন। তো লাস্ট কিছুদিন আগে আমরা শিপমেন্ট হাতে পেয়েছি। ইভেন আমাদের দেখা যায় রাতারাতি সব শেষ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে অনেকে চাচ্ছে নতুন করে যে আমাদেরকে দিতে হবে, কিন্তু আমরা আসলে দিতে পারছি না। কিন্তু তারপর আমরা আলহামদুলিল্লাহ যে এবার ঈদে আমাদের খুব ভালো অনলাইন বিজনেস হয়েছে, আমরা খুব সাড়া পেয়েছি। সামনের দিনগুলোতে হয়তো পাবো, যদিও সারা বছরে আমরা কাজ করি দেশি প্রোডাক্ট নিয়ে বা দেশি কাপড় নিয়ে, কিন্তু আমরা স্পেশালি বিগ শিপমেন্ট থাকে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন অকেশনগুলোতে, যেমন ঈদ, তারপরে হচ্ছে আমাদের পহেলা বৈশাখ, বসন্ত, এগুলো আমরা আলাদাভাবেই আর কি আমরা চাই যে দেশীয় জিনিসগুলা নিয়ে আসার জন্য। তো সেক্ষেত্রে ঈদকে সামনে রেখে আমরা এবারও তাই করেছিলাম। আপনাদের এই যে অনলাইন শপিং এটা কি শুধু রাজধানী প্যারিসে আছে নাকি অন্যান্য শহরে? না, আমরা আসলে এখানে প্যারিসে আছে,
ইভেন প্যারিসের বাইরেও তুলুজেও আছে অনেক আমাদের অনেক আপুরা আছে, বাঙালি আপুরাই আছে, তিনারাও হচ্ছে অনলাইন বিজনেস করেন। ইভেন আমি ওনাদের কাছেও কন্ট্যাক্ট করেছি যে ওনাদেরও খুব ভালো চলছে। আসলে হয় কি যে ফ্রান্সে তো এখন লকডাউনের কারণে ম্যাক্সিমাম সবগুলোই বন্ধ আছে, সেটা হচ্ছে বিদেশি সবগুলোই হোক আর দেশি সব হোক, ম্যাক্সিমাম অফ থাকার কারণে ক্রেতারা ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে অনলাইনের উপরে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা একটু আনহ্যাপি যে আমরা করোনার কারণে শিপমেন্টগুলো পাচ্ছিলাম না হাতে, এটা নিয়ে খুব টেনশনে ছিলাম। যাই হোক, ধন্যবাদ। শুনছিলেন যে এখানে একজন নারী উদ্যোক্তা বলছিলেন যে ঈদের যে শপিং অনলাইনে কিন্তু এবার বেশ জমজমাট ছিল। আমাদের সাথে আরেকজন অতিথি আছেন, আমরা আসলে এবার কথা বলবো এই যে করোনা সংকটের কারণে ঈদ আগে যেভাবে আনন্দ উৎসবের সাথে হতো এখন সেরকম ভাবে হচ্ছে না। আমাদের সাথে একজন সংগঠক রয়েছেন, আপনার কাছ থেকে জানতে চাইবো এখন তো করোনার সংকট চলছে, এই সংকটের মধ্যে আসলে ঈদ উৎসবে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে উদযাপন করবে বলে আপনি মনে করেন? বা প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাস এবং দেশের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে ফ্রান্সে আগামীকালকে আমাদের পবিত্র ঈদ উৎসব অনুষ্ঠিত হবে এবং আমরা যারা প্রবাসে থাকি আপনারা জানেন যে বিশ্ব প্যান্ডামিকের কারণে গত বছর আমরা ঈদের নামাজ জামাতের সহিত আদায় করতে পারি নাই। এবার আমাদের যে বাঙালি মসজিদগুলি আছে সব মসজিদগুলিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে এবং আমাদের এখানকার ফ্রান্সে অবস্থিত মুসলমানরা সেখানে নামাজ আদায় করবেন। তবে বিশেষ করে যে বিষয়টা রয়ে থেকে যায় যে আমরা এই গত 2 বছর যাবৎ ঈদের পরে আমাদের এখানকার যে ঈদ পুনর্মিলনী সহ বিভিন্ন ধরনের আমরা গেট টুগেদার করে থাকি ঈদের পরবর্তীতে, কিন্তু গত এই প্যান্ডামিকের কারণে গত 2 বছর যাবৎ আমাদের পক্ষে সেগুলি হয়ে ওঠে না। কারণ এই ঈদের দিনও অনেক আনন্দ উৎসব করে সব বয়সের ভাইরা এবং ছেলেমেয়েরা মিলে এখানকার প্রজন্মেরা মিলে যে একটা গেট টুগেদার করে সেটাও আমরা করতে পারি না। এটা আমাদের জন্য একটা কষ্টেরও ব্যাপার, পাশাপাশি সামাজিক দূরত্বতা এবং সামাজিক ব্যবধান রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই এবার ঈদ উদযাপিত হবে, এটা আমরা আশা করছি। এবং মহান রব্বুল আলামিন যদি এই প্যান্ডামিক থেকে মুক্তি হয় আমাদেরকে মুক্তি দান করেন, তাইলে হয়তো আমরা সেই পূর্বের ন্যায় আমরা আমাদের সেই ঈদ উৎসব ঈদ পরবর্তী পুনর্মিলনী যে অনুষ্ঠানগুলি সেগুলি করতে পারবো। তবে একটা আনন্দের বিষয় হলো যে এখানে এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, এখানে ভ্যাকসিনের ব্যবস্থাটা শুরু হয়েছে। আমরা আশা করছি যে আমাদের এখানে যে লকডাউন ছিল সেটা পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে এবং আগামী এই গত 3 তারিখ থেকে খুলে দেওয়ার সুবাদে আমরা এবার নামাজ পড়তে পারবো এবং আগামী 19 তারিখে আরও এক পর্যায়ে সেই লকডাউনটা তুলে নেওয়া হবে এবং আমরা আশা করছি তারপরে হয়তো কিছুটা হলেও যদি মহান রব্বুল আলামিন আমাদের এই প্যান্ডামিক থেকে কিছুটা মুক্তি দেন তাহলে হয়তো আমরা আবারও আমাদের সেই চিরাচরিত যে পুনর্মিলনী সহ বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন উৎসবগুলি আমরা উদযাপন করতে পারবো। তো যাই হোক, শুনছিলেন যে আসলে এখানে করোনা সংকটের মধ্যেই প্রবাসী বাংলাদেশিরা কিভাবে উদযাপন করবেন। আগামীকাল ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যেই মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়েছে। প্যারিসে গ্র্যান্ড মস্ক, যেটি জাতীয় মসজিদ হিসাবে পরিচিত, সেখানে 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টা এবং 9:45 এবং বাংলাদেশ কমিউনিটির যে মসজিদগুলো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ইসলামিক সেন্টার, সেখানে সকাল 7টায় শুরু হয়ে 10:30 ঘটিকা পর্যন্ত 7টি ঈদের জামাত এবং বাংলাদেশ ওভারভিলা কমিউনিটির যে জামে মসজিদ সেখানে সকাল 6:30টায় শুরু হয়ে 12:30 পর্যন্ত একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে যেটি জানা গিয়েছে, কালকে কিন্তু বৃষ্টি থাকার অনেক বেশি সম্ভাবনা রয়েছে, যে কারণে খোলা আকাশের নিচে যদি কোথাও ঈদের জামাত অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু আসলে বেশ কষ্ট পেতে হবে যারা যেখানে অংশগ্রহণ করবেন ঈদের জামাতে। তো এই ছিল এখন পর্যন্ত ফ্রান্সের প্যারিস থেকে আমার কাছে সর্বশেষ। ফ্রান্সে ঈদের প্রস্তুতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী লুৎফর রহমান বাবু। ভোরের সময় আরও থাকছে, করোনায় 5 লাখ প্রবাসী দেশে ফেলেও বাড়ছে রেমিটেন্স, প্রণোদনা 2 থেকে 4% করার প্রস্তাব, নতুন কর্মী পাঠানোর উপর নজর দেওয়ার পরামর্শ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। তার হার্ট ও কিডনির অবস্থা এখনও উদ্বেগজনক। গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে একথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেয়া অমানবিক ও ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন তিনি।
2 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। করোনা পরবর্তী নানা জটিলতায় ভুগছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে পরিবারের আবেদন আটকে গেছে আইনি জটিলতায়, যদিও দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব জানান, নেত্রীর হার্ট এবং কিডনির অবস্থা এখনও উদ্বেগজনক। বিদেশে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার অমানবিক কাজ করেছে বলেও আবারও অভিযোগ করেন তিনি। অনেকটা ইমপ্রুভ করেছেন, অক্সিজেন লাগছে না রুমের মধ্যে। মূল কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু এখনো অত্যন্ত বিপজ্জনক আশঙ্কাজনক আছে। তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়াল প্রবলেম। তার হার্টের সমস্যা আছে, যেটাকে ডাক্তাররা এখনো আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ নেতাদের মন্তব্যেরও সমালোচনা করেন মির্জা ফখরুল। দয়া করে সংযত হয়ে কথা বলবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, যে তার পায়ের নখের যোগ্য আপনারা কেউ নন। যাচ্ছে তাই বলবেন আর আপনারা মনে করবেন সবসময় পার পেয়ে যাবেন এসব কথা বলে। এভরিথিং ইজ বিং নোটেড and the people of this country will give answer to it. ভাইরাল হওয়া বেগম জিয়ার করোনা নেগেটিভ রিপোর্টে জন্ম তারিখটি এডিট করে প্রচার করা হচ্ছে বলেও জানান বিএনপির মহাসচিব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ চালিত রেলপথের যাত্রা শুরু বাংলাদেশের। স্বপ্ন পূরণে এক ধাপে এগিয়ে মেট্রো রেলের প্রাথমিক ট্রায়াল রান সম্পন্ন হল রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে। আগস্টে পারফরমেন্স টেস্ট, এরপরে সমন্বিত ট্রায়াল রান শেষে পরীক্ষামূলক চলাচল। তবে উদ্বোধনের দিনক্ষণ এখনও চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। এদিকে পুরো প্রকল্পের 64% কাজ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রথমবারের মতো ট্র্যাকে উঠল লাল সবুজের মেট্রো রেল। মাত্র কয়েকশো গজের যাত্রা, সেটাই গোটা দেশের জন্য মাইল ফলক। কেবল মেট্রো রেলই নয়, দেশে প্রথম চলল কোনো ইলেকট্রিক রেলও। ডিপো জুড়ে এই উৎসবের আমেজ দ্রুত ছড়িয়ে পড়বে পুরো দেশে। দেশবাসীকে যে এরকম একটি সফল প্রদর্শন করতে পারলাম, সেটি অবশ্যই আমাদের জন্য আনন্দদায়ক। আমরা খুবই আনন্দিত, খুবই গর্ববোধ করছি। 6টি বগি বা কোচের সমন্বয়ে একটি রেল। প্রতিটি ট্রেন পরিবহন করতে পারবে 2308 জন যাত্রী। রেলের মধ্যে একটি বগিতে 2 পাশে বসার ব্যবস্থা, কোনো সিটে 6 কিংবা 4 জন, আবার কোথাও 2 জন বসারও ব্যবস্থা আছে। তবে স্বল্প সময়ে বেশি যাত্রী পরিবহনের নীতির এই ট্রেনে আছে দাঁড়িয়ে যাওয়ারও ব্যবস্থা। এর পরের ধাপে পারফরমেন্স ট্রায়াল। এরপর ট্রায়াল রানের স্টেশনগুলো তৈরি হলেই সমন্বিত ট্রায়াল রান, তারপরেই আনুষ্ঠানিক ট্রায়াল রান। এই টেস্টটা শেষ হওয়ার পরেই আমাদের ধরেন ট্রেন একটা আমাদের গেল, স্টেশনে গিয়ে ট্রেনের যে ইন্টারনাল যা কিছু আছে ইতিমধ্যে এগুলো শেষ হয়ে যাবে। মেট্রো রেল এখন আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা। ইট ইজ নো লঙ্গার এ ড্রিম, ইটস এ রিয়ালিটি। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সার্বিক গড় অগ্রগতি 64% মতো। তবে এখনও উদ্বোধনের দিন তারিখ চূড়ান্ত করতে পারেনি কর্তৃপক্ষ। প্রতিনিয়ত যানজটে পড়তে থাকা এই নগরবাসীর কাছে এক স্বপ্নের নাম মেট্রো রেল। সেই স্বপ্ন এখন চোখের সামনে। আর বেশি দেরি নেই, যেদিন উত্তরা থেকে মতিঝিল চলে যাওয়া যাবে মাত্র 40 মিনিটে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড মহামারীতে চাকরি হারানোর পাশাপাশি প্রায় 5 লাখ প্রবাসী কর্মী দেশে ফিরতে বাধ্য হওয়ার পরও বাড়ছে রেমিটেন্স প্রবাহ। এই ধারা অব্যাহত রাখতে প্রবাসী আয়ে 2% প্রণোদনা বাড়িয়ে 4% করার চিন্তাভাবনা করছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে চলমান প্রণোদনা রেখেই নতুন কর্মী পাঠানো সহ জরুরি খাতে অর্থ ব্যয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রসূন আশিসের রিপোর্ট। গত বছরের মার্চে বিশ্বব্যাপী কোভিড মহামারী দেখা দিলে বিভিন্ন দেশ থেকে চাকরি হারিয়ে দেশে ফিরতে শুরু করেন প্রবাসী বাংলাদেশিরা। এ অবস্থায় রেমিটেন্স প্রবাহে ধস ঠেকাতে 2019-20 অর্থবছর থেকে প্রবাসী আয়ে 2% প্রণোদনা দেওয়া হয়। এতে অনেকটা ঘুরে দাঁড়ায় রেমিটেন্স প্রবাহ। 2018-19 অর্থবছরের তুলনায় 19-20 অর্থবছরে রেমিটেন্স আসে $180 কোটি বেশি। অপরদিকে প্রায় 5 লাখ প্রবাসী ফেরত আসার পরও চলতি অর্থবছরের প্রথম 10 মাসেই রেমিটেন্স এসেছে $2066 কোটি, যা গত অর্থবছরের তুলনায় প্রায় $250 কোটি বেশি। সরকারের দেয়া প্রণোদনা সহ কয়েকটি কারণে এটা বেড়েছে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। এই কোভিডের সময় তারা বোধহয় বেশি করে পাঠাচ্ছেন, কারণ পরিবার বড় কষ্টে আছে। সরকারিভাবে আবার টাকা বেশি আসার কারণ অফিসিয়ালি
আসছে, তার অবশ্যই সরকার যে একটা ভালো প্রণোদনা দিয়েছিল সেইটাও কাজে লাগছে। প্রণোদনার হার 2% থেকে বাড়িয়ে 4% করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানিয়ে প্রবাসী কল্যাণ সচিব বলেন, সরকারের নানামুখী উদ্যোগের কারণে রেমিটেন্স প্রবাহে ধস নামার সম্ভাবনা নেই। 4% করা বা 3% করা এটা মানে মূল জিনিসটা হচ্ছে যে মানুষ লিগ্যাল চ্যানেলে টাকা পাঠাবে, এটাকে উৎসাহিত করা। আমাদের লোকজন যে লেভেলে কাজ করেন তারা ওইভাবে কর্মহীন হন নাই, তারা তাদের পুঁজির শেষটুকু পাঠিয়েছেন। এই জন্যই আমি মনে করি যে এই কথাটা ঠিক না। তবে প্রণোদনা বাড়িয়ে রেমিটেন্স প্রবাহ ধরে রাখা সঠিক পদক্ষেপ নয় দাবি করে খাদ্য নিরাপত্তা সহ জরুরি খাতে অর্থ ব্যয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা। যতদিন পর্যন্ত করোনার এই প্রভাব আছে ততদিন পর্যন্ত হুন্ডি না হয়ে যে অর্থটা অফিসিয়াল চ্যানেলে আসছে সেটা আসতে থাকবে। যাদের মাইগ্রেট করার কথা তাদেরকে যাতে সহজে আমরা পাঠাতে পারি, আমি মনে করি না যে এখন এই বছর 4% প্রণোদনা দিয়ে রেমিটেন্স প্রবাহ ধরে রাখার জন্য এটা একটা উপযুক্ত পদক্ষেপ। করোনা সংকট কেটে যাওয়ার পরও অবৈধ পথে রেমিটেন্স আসা বন্ধে উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটের ফেরিতে যাত্রী পারাপার ঠেকাতে নিয়োজিত রয়েছে পুলিশ ও বিজিবি। তবুও ঠেকানো যাচ্ছে না ঘরমুখী মানুষের স্রোত। ভোর থেকেই পদ্মা পাড়ি দিতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এ বিষয়ে জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ। তো পাটুরিয়া দৌলতদিয়া রোডের কিন্তু আসলে বিজিবি এবং পুলিশকে অতিক্রম করে এখন কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। আসলে পাটুরিয়া ঘাট থেকে একদমটা বরঙ্গাল মুসুরিয়া পর্যন্ত ঢাকার মহাসড়কের মানিকগঞ্জের কিন্তু এখন যানজট রয়েছে এবং কি সেটাকে বলতে পারি তীব্র যানজট রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে যদি একটু দেখায়, মানুষের স্রোতও কিন্তু রয়েছে, মানুষ কিন্তু আসলে হেঁটে হেঁটে যাচ্ছে। প্রত্যেকটা মানুষই কিন্তু আসলে তাদের আসলে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তারা আসলে নারীর টানেই তারা আসলে এই রুট পার হওয়ার জন্য যাচ্ছে। তবে এই মুহূর্তে পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিতা কাজিরহাট রোডের সব কটি ফেরি চলাচল করছে। তো সেই ক্ষেত্রে এই যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি এখানকার যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি। ঘরমুখ মানুষগুলো বলছে আসলে তারা নারীর টানেই যাচ্ছে এবং কি তারা কিন্তু কোনো তোয়াক্কা করছে না এই স্বাস্থ্যবিধির। সেই ক্ষেত্রে যে অবস্থার সৃষ্টি হয়েছে, তো হাজার হাজার যানবাহন কিন্তু এই মহাসড়কটিতে আসলে রয়েছে। তো সেই ক্ষেত্রে কখনো থেমে আবার কখনো একদম বসে রয়েছে। তবে এই যানবাহন বা যে যানজটটি রয়েছে, সেই যানজট কিন্তু আসলে ঘাট কর্তৃপক্ষ যতটুকু আমাকে জানিয়েছে, গত রাত সন্ধ্যার থেকে কিন্তু এই চাপটা বৃদ্ধি পেতে থাকে। তবে সেইটা চাপটি কিন্তু আসলে সকালের দিকে 10 কিলোমিটার ছাড়িয়ে যায়। তো এখানে তো যারা আসলে যাচ্ছে, সেই যাত্রীরা কিন্তু আসলে 10 কিলোমিটার পায়ে হেঁটে অনেকে এখানে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু আসলে পোশাক কারখানার শ্রমিকও কিন্তু এখানে রয়েছে। তো আমি আসলে যারা আসলে এখানকার যে বিজিবি চেকপোস্ট রয়েছে তাদের দেখা কিন্তু এই মুহূর্তে নেই। অন্যদিকে কিন্তু আসলে যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টগুলো কিন্তু নজরদারিটা একটু কম রয়েছে। আর যদি বলি জনসমুদ্র, যদি বলি এই মহাসড়কে কোনো পা ফেলার জায়গা নাই। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর সেই খুশির জন্য কিন্তু সকলে আসলে তাদের ঘরে ফিরছে। আর যদি বলি যে আসলে আরিচা কাজিরহাট এবং পাটুরিয়া দৌলতদিয়া রোডে সব কটি ফেরি চলাচল করছে। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি, স্বাস্থ্যবিধির কোনো বলায় নাই। অধিকাংশ লোকই কিন্তু আসলে মাস্কও ব্যবহার করছে না। আসলে সেই ক্ষেত্রে আসলে যে অবস্থার সৃষ্টি হয়েছে,
তাতে আসলে বলা যায় এই যে ঘাট থেকে 15 কিলোমিটার এলাকা জুড়ে আসলে কোনো পুলিশ প্রশাসন যে যানজট নিরসনে কাজ করবে এইরকম পুলিশ কিন্তু আমার চোখে পড়েনি। তারপরেও কিন্তু যে যেরকম পারছে সেভাবেই কিন্তু আসলে ঘরে ফেরার চেষ্টা করছে। অন্যদিন কিন্তু আসলে আমি রয়েছি একদম ঘাট থেকে এখনো 8 কিলোমিটার দূরে। আমাকে আসলে এই জায়গাটি অনেক কষ্ট করে আসতে হয়েছে, অর্থাৎ যানবাহনের যে চাপ তাতে কিন্তু পা ফেলানোর মতো জায়গা নেই। যেখানেই আসলে 10-15 কিলোমিটার দূরে যাত্রীদের নামিয়ে দিয়ে অনেকে আবার ঘুরে যাচ্ছে। তবে সব কিছু মিলিয়ে যে মানুষের যে পদচারণা তা কিন্তু মহাসড়কে এবং ঘাট এলাকাতে রয়েছে। এই ছিল আমার কাছে ইমা পাটুরিয়া ঘাট থেকে সর্বশেষ অবস্থা। শত বাধা উপেক্ষা করে ঈদে ঘরমুখে মানুষের যাত্রা সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন মানিকগঞ্জের পাটুরিয়াঘাট এলাকা থেকে সহকর্মী ইউসুফ আলী। ভোরের সময় আরও থাকছে নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে 20 মে নামবে গুটিয়াম, 27 মে গোপালভোগ। সব প্রস্তুতি সম্পূর্ণ, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা। চাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া চক্রের 4 নারী সদস্য সহ 6 জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সম্প্রতি শহরের এক ব্যবসায়ের অভিযোগের ভিত্তিতে গতকাল দুপুরে শহরের আলিমপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা তাসলিমা জাহান জেরিন সহ 6 জনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘদিন ধরে মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিত্তশালীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে চক্রটি। পরে বাসায় ডেকে নিয়ে আপত্তিকর ছবি তুলে জিম্মি করে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। তারা বিভিন্ন পুরুষের মোবাইল নম্বর সংগ্রহ করে এবং তাদেরকে ফোন করে প্রেমের প্রলোভন দেখিয়ে বা কোনো কাজের কথা বলে তাদের বাসায় নিয়ে আসে এবং তাদের অশ্লীল ছবি তুলে তারপর তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা বা যা ছিল তা আত্মসাৎ করে নেয়। ঈদের আগে বেড়ে গেছে সংঘবদ্ধ ছিনতাই চক্রের উৎপাত। হকারের বেশে বাসে উঠে তারা বিনামূল্যে খাওয়ায় বাত ব্যথার ওষুধ কিংবা শক্তিবর্ধক হালুয়া। কখনো আবার বাসে উঠে সহযাত্রীর সঙ্গে ভাব জমায়। সুযোগ বুঝে চেতনানাশক ও নেশা জাতীয় হালুয়া খাইয়ে লুটে নেয় মালামাল ও টাকা। এই চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুলবুল রেজার রিপোর্ট। ওষুধের দোকানে আসা এই ব্যক্তির উপর নজর গোয়েন্দাদের। ওষুধ কিনে বের হয়ে তিনি প্রবেশ করেন রাজধানীর দক্ষিণখানের এই বাড়িটিতে। অতি উচ্চমাত্রার ঘুমের ওষুধ সহ তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। ঘুমের ওষুধ, মধু ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্যের মিশেলে মিনিট 2-এর মধ্যে ইমরান তৈরি করেন বিশেষ হালুয়া। পরে তা প্যাকেটজাত করে আয়ুর্বেদিক শক্তিবর্ধক হিসেবে বিক্রি করা হয়। চক্রের মূল হোতা ইমরান হকার পরিচয়ে বিভিন্ন রোগের ওষুধের প্রচার করতে থাকেন। কোম্পানির প্রচারের স্বার্থে বিনামূল্যে বিতরণ করা হয়। ইফতারের সময় অফার করা হয় ঘুমের ওষুধ মেশানো জুস। ইমরানের দেয়া তথ্যে একটি বাসে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও 3 জনকে। ওষুধপত্রের ব্যাগটা আমি নিয়ে থাকি, যখন কাউনাদের প্রয়োজন হয় আমার কাছ থেকে নেয়। পুলিশ বলছে, উচ্চমাত্রার এসব চেতনানাশক খাওয়ার পর অনেকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। অজ্ঞান পার্টি লোকেরা বিভিন্ন হালুয়া ঔষধ বিক্রয়ের নাম করে কখনো রোজাদার হিসেবে পাশে বসে আরেকজন রোজাদারকে একেবারে অভুক্ত অবস্থায় প্রচণ্ড রকমের ঘুমের ঔষধ সেগুলোকে খাইয়ে মানুষকে অজ্ঞান করে তাদের সর্বস্ব ছিনিয়ে নিতে থাকে। অপরিচিত ব্যক্তির দেয়া খাবার থেকে বিরত থাকার পরামর্শ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অস্ত্র মামলার আসামির সঙ্গে নামের মিল থাকায় বিনা দোষে 3 মাস জেল খেটে ছাড়া পেলেন শারীরিক প্রতিবন্ধী যুবক রাজীব মিয়া। মামলার আসামি মোহাম্মদ রাজীব 1 বছর 9 মাস জেল খেটে জামিনে ছাড়া পেয়ে গা ঢাকা দিয়েছে। অবশ্য জেল কর্তৃপক্ষ আসামির ছবি সহ তথ্য আদালতে দাখিল করায় ছাড়া পান ময়মনসিংহের হালুয়াঘাটের নিরপরাধ রাজীব। হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সায়েম আকন্দ।
গত 9 ফেব্রুয়ারি রাতে স্ত্রী ও 1.5 বছরের সন্তানকে নিয়ে বিছানায় বসে খাবার খাচ্ছিলেন হালুয়াঘাটের মণিকোড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী রাজীব মিয়া। এ সময় হঠাৎ হালুয়াঘাট থানা পুলিশ ঘরে ঢুকে তার বিরুদ্ধে অস্ত্র মামলার ওয়ারেন্ট আছে বলে হাতকড়া পরিয়ে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরদিন আদালতের মাধ্যমে পাঠানো হয় কারাগারে। অস্ত্র মামলায় 1 বছর 9 মাস জেল খাটা এক পলাতক আসামির সাথে নামের মিল থাকায় 3 মাস জেল খাটতে হয় হতদরিদ্র প্রতিবন্ধী ওই যুবককে। বিষয়টি জানতে পেরে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ আসামির ছবিসহ তথ্য আদালতে উপস্থাপন করলে গত 4 মে ছাড়া পায় রাজীব। উল্টাপাল্টা কয়ে আমার বোঝায় নিয়ে গেছে, গারতো নিয়ে আমার পৌঁছায় দিছে। 3টা মাস আমি কে লিগে এবার কষ্ট করছি, আমার স্বামী কে লিগে এই জেলখানার মধ্যে কষ্ট করছে, আমরা এটা বিচার চাই। এদিকে যাদের জন্য প্রতিবন্ধী রাজীবকে বিনা দোষে জেল খাটতে হলো তাদের বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছে এলাকাবাসী। নিরপরাধ একজন প্রতিবন্ধীকে এইভাবে আসামি সাজিয়ে 3 মাস জেল খাটার কারণে তার পরিবার আজকে অনেক ক্ষতিগ্রস্ত। যার কারণে নষ্ট হয়েছে হেরার শাস্তি হোক, আমি সরকারের কাছে আমার আবেদন। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর আইনজীবী। এটা জুডিশিয়াল ইনকোয়ারি হওয়া উচিত, কারণ এটা বিনা দোষে একটা লোক 3 মাস হাজত কাটবে, এটা তো আমরা কাম্য না। মামলা সূত্রে জানা গেছে 2015 সালে কোতোয়ালি থানায় ডাকাতি ও অস্ত্র মামলার আসামি মোহাম্মদ রাজীবের ঠিকানা লেখা হয় হালুয়াঘাটের মণিকোড়া। তবে অভিযোগপত্রে রাজীবের সঠিক ঠিকানা শেরপুর জেলার নালিতাবাড়ির বীজগিরিপাড়া উল্লেখ করা হয়। 1 বছর 9 মাস কারাভোগের পর জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যাওয়ায় মোহাম্মদ রাজীবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল হালুয়াঘাটের ঠিকানায়। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে নির্মাণ প্রকল্পের মাস্টার প্ল্যানের বিস্তারিত তুলে ধরল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। উদ্যানটিকে ঘিরে নির্মাণ করা হবে 9টি স্থাপনা, আর এজন্য যত গাছ কাটা হবে তার 10 গুণ বেশি রোপণ করা হবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সব ইতিহাসের সম্মিলনে স্বাধীনতার আতুরঘর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, আর এই উদ্যানকে ঘিরে নেওয়া হয়েছে পরিকল্পনা। গড়ে তোলা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ, আর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাটা পড়ছে গাছ। এরপরই প্রতিবাদে সরব হয় ছাত্র, পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন মহল। আলোচনা সমালোচনা হয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এর মধ্যেই গাছ কাটা বন্ধে মঙ্গলবার মৌখিকভাবে নির্দেশনা জারি করেন হাইকোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে। আদালত এটি পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন 20 মে পরবর্তী শুনানি, এবং এর মধ্যে এই সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার যে কার্যক্রম সেটি বন্ধ রাখার জন্য লার্নেড অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করতে বলেছেন। এই নির্দেশনার পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের মাস্টার প্ল্যানের বিস্তারিত তুলে ধরে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। উদ্যানকে ঘিরে 9টি স্থাপনা নির্মাণ করতে যাচ্ছে এই মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণের স্থানে বঙ্গবন্ধুর 25.5 ফুট উচ্চতার ভাস্কর্য। এছাড়াও 16 ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের স্থানে নির্মাণ হবে 23 ফুট উঁচু ভাস্কর্য। এছাড়াও থাকবে ওয়াকওয়ে, মসজিদ, ভূগর্ভস্থ ওয়াটার রিজার্ভার, থাকবে খাবারের দোকান। সম্প্রতি মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে উন্নয়নকে কেন্দ্র করে কাটাও হয় উদ্যানের 1/2 শতাধিক গগনচুম্বী গাছ। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস জানাতেই এই প্রকল্প হাতে নিয়েছে সরকার। এজন্য উদ্যানের মোট 100 গাছ কাটা হবে, তবে রোপণ করা হবে 10 গুণ বেশি। আমরা প্রতিদিন 2000 শিশুকে এখানে আনবো, এগুলো দেখাবো যাতে ইতিহাস সম্বন্ধে তারা জানতে পারে। 10 গুণ বৃক্ষ আমরা লাগাবো। আন্তর্জাতিক মানে এই উদ্যানটাকে তৈরি করা হবে। মন্ত্রী আরো জানান, গাছ কাটার প্রতিবাদকারীদের সঙ্গে ঈদের পর বসবে মন্ত্রণালয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় 2 মাস ধরে পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন 30,000 মানুষ। সেই সঙ্গে বেড়েছে তীব্র মশার উৎপাত। বাঁধ দিয়ে জলাবদ্ধতা প্রকল্পের কাজ চলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। বর্ষার আগেই সমস্যা সমাধানের আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। দীর্ঘ 2 মাস নালার পানি চলাচল বন্ধ রয়েছে নগরীর চাঁদগাঁও, চন্দ্রিমা, পুরাতন চাঁদগাঁও সহ আশপাশের এলাকায়। এতে করে চরম দুর্ভোগে অন্তত 30,000 বাসিন্দা। সেই সাথে বিভিন্ন সরকারি অফিসের নিচে পানি জমে থাকায় চলাচলে ভোগান্তির সীমা নেই কর্মচারীদের। জলাবদ্ধতা প্রকল্পের কাজের অংশ হিসেবে বাদ দিয়ে কাজ করায় 2 মাস ধরে এই অবস্থার সৃষ্টি হয়েছে। পানি চলাচলে বিকল্প পথ না থাকায় এলাকার ছোট বড় সব নালার পানি জমে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। জমে থাকা ময়লা পানি নিচু বাড়িঘরেও ঢুকে পড়েছে। পানি জমে থাকায় বেড়েছে মশার প্রকোপ। বিকল্প পানি চলাচলের পথ না রাখায় এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। পানির মধ্যে নোংরা, এগুলো তো সেফটি ট্যাঙ্কের পানি সহ আসতেছে। বর্ষালে দেখেন আপনি আইয়া পানি হয়ে যায়, বক পানির মতো হয়ে যায়।
কাজ শুরু করার আগে দুই পক্ষের মধ্যে সমন্বয় না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ চাঁদগাঁও ওয়ার্ডে সিটি কর্পোরেশন কাউন্সিলরের। সিরিয়ার যে প্রকল্পটা ওটা আমাদের সাথে সমন্বয়ভাবে কি করছে না, আমাদের সাথে যদি তারা পরামর্শ নেয় ইনশাল্লাহ তারাও সমাধান দিতে পারবে। দুর্ভোগ সাময়িক দাবি করে জুনের মধ্যে সমস্যার সমাধানের আশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের। কিছুটা হয়তো অসুবিধা থাকবে, এটা সাময়িক। আমরা কিন্তু জুনের লাস্টের দিকে যখন ম্যাসিভ ড্রেন শুরু হবে তার আগে কিন্তু আমি প্রোগ্রেসটা আমার ম্যাক্সিমাম হয়ে যাবে, আমরা ওয়াল করে ফেলবো, তারপর আমরা ড্রেন ছেড়ে দিব, আমরা কেটে ফেলবো। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 5,500 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের কাজ শুরু হয় 2017 সালের জুলাইয়ে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা আর লকডাউনের মাঝে ঈদের আগে জমে উঠেছে রাজশাহী সিল্কের কেনাকাটা। জেলার অভ্যন্তরে গাড়ি চলাচল শুরু হয় পছন্দের রেশম পোশাক কিনতে ভিড় করছেন ক্রেতারা। গেল 2 বছরের মন্দা কাটিয়ে উঠতে না পারলেও রেশমের সোনালী দিনের প্রত্যাশায় ব্যবসায়ীরা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। রেশমি পোশাক ছাড়া ঈদের খুশি যেন বেমানান, কিন্তু গেল 2 বছর রেশম প্রেমীদের সে স্বাদ ফিকে করে দেয় করোনা। তবে এবছর জেলার অভ্যন্তরে যান চলাচল ও সিল্ক পল্লীর কঠোর স্বাস্থ্যবিধি বাড়িয়েছে ক্রেতাদের উপস্থিতি। তাতে সরব সিল্কের কারখানাগুলো। আমরা এখন কাজে ব্যস্ত, আমাদের ঈদের মধ্যে এখন বেশি কাজ হয়, বেচা বিক্রিও ভালো, মোটামুটি সব দিক দিয়ে ভালো। ঈদ সামনে তাই পছন্দের রেশম পোশাক কিনতে সকাল থেকেই আসছেন ক্রেতারা। এতে রাজশাহী শিল্পনগরীর সিল্কের বিপণন কেন্দ্রগুলো বেচাকেনায় জমে উঠেছে। পছন্দমতো বাহারি ডিজাইন, কাপড়ের স্থায়িত্ব, টেকসই রং, বুনন আর আরামদায়ক সিল্ক বেছে নিচ্ছেন তারা। ঐতিহ্য, বৈচিত্র্যময় ও দৃষ্টিনন্দন হওয়ায় নিজের পাশাপাশি উপহারের জন্যও রেশম কাপড় কিনছেন ক্রেতারা। এইখানকার যেহেতু কোয়ালিটি ভালো, তাই এখানে আসা হয়েছে। দেখি কিছু শাড়ি টাড়ি, বাচ্চার জামা কাপড়, পাঞ্জাবি কেনা যায় কিনা। এই বাজারগুলোতে আসলে একটু আমরা ভালো জিনিসগুলো পাই সিল্কের, এর জন্য আমাদের এখানে আসা। করোনায় গেল 2 বছর ঈদ, পূজা, পহেলা বৈশাখে লোকসান গুনেন সিল্কের ব্যবসায়ীরা। এবারের ঈদে তা পুষিয়ে না উঠলেও ক্রেতাদের সরব উপস্থিতি খানিকটা স্বস্তি বাড়িয়েছে রেশমপল্লীর বিক্রেতাদের। যানবাহন চলার পর একটু কাস্টমার বাড়ছে এবং কেনাকাটা করা শুরু করেছে এবং বিভিন্ন দিক থেকে আসছে। এখন ক্রেতা সাধারণ দিকে লক্ষ্য করে আমরাও স্বাস্থ্যবিধি মেনে যতটুকু পারছি আমরা আমাদের ব্যবসাটা চালিয়ে নেওয়ার চেষ্টা করছি। স্বাভাবিক সময়ে সিল্কের ঈদ বাজারে বেচাকেনা হয় 20 থেকে 25 কোটি টাকা। এবার তার 25% না হলেও ক্রেতাদের ফিরে আসাকেই আশাব্যঞ্জক বলছেন ব্যবসায়ীরা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঢাকা থেকে উত্তরবঙ্গ মুখে বিভিন্ন যানবাহনের চাপ বাড়ছে। গণপরিবহন বন্ধ থাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার ও ট্রাক সহ অন্যান্য যানবাহনে করে বাড়ি ফিরছেন মানুষ। এ বিষয়ে জানাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছে তার কাছে। রিঙ্কু। ইমা, ঈদের সময় যত ঘনিয়ে আসছে মহাসড়কে যানবাহনের চাপও কিন্তু বাড়ছে। আমরা ভোর থেকে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পদ্মার মোড় এলাকায়। আমরা সকাল থেকে দেখছি যে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন পরিবহনে করে যাত্রীরা কিন্তু আসলে নারীর টানে বাড়ি ফিরছেন। আমরা সকাল থেকেই আছি এবং দেখছি যে ব্যক্তিগত গাড়ি, মাইক্রো কার, পাশাপাশি ট্রাকের উপরে কিন্তু আমরা প্রচুর পরিমাণ যাত্রী দেখছি। তারা অনেকটা ঝুঁকি নিয়ে সেই সকল ট্রাকের ডেকে এবং কেবিনে করে কিন্তু তারা বাড়ি ফিরছে। পাশাপাশি আজকে কিন্তু আমরা বেশ কিছু বাসও চলাচল করতে দেখেছি। আপনি জানেন যে লকডাউনের কারণে কিন্তু গণপরিবহন চলাচল বন্ধ এবং এই সকল গাড়িও কিন্তু আসলে চলছে। আমরা সেই সকল বাসের চালকদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে যে আসলে গার্মেন্টসের কর্মীদের তারা আসলে পারাপারের জন্যই এই বাসগুলো তারা চালাচ্ছেন। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে কিন্তু আসলে প্রচুর যাত্রী কিন্তু ফিরছে। আমরা সকালে দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল ভোরে, সেটি উপেক্ষা করে তারা অনেকটা কষ্ট করে এবং ঝুঁকি নিয়ে কিন্তু তারা বাড়ি ফিরছে। আমরা দেখেছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, অর্থাৎ এই মহাসড়ক দিয়ে যে সকল জেলার যানবাহন চলাচল করে, আমরা জানি যে মোট 27টি জেলা, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের 27টি জেলার যানবাহন কিন্তু এই সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে চলাচল করে এবং এখানে সে সকল জেলার যাত্রীরা কিন্তু আসলে নারীর টানে বাড়ি ফিরছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে যেহেতু গণপরিবহন অর্থাৎ বাস চলাচল বন্ধ, সেই কারণে তারা অনেকটা বাধ্য হয়ে এই সকল ট্রাক, মাইক্রোবাস এবং প্রাইভেট কারে করে তারা বাড়ি ফিরতে বাধ্য হয়েছেন। এবং সেইখানে যদি স্বাস্থ্যবিধির কথা বলি, সেখানে স্বাস্থ্যবিধির কিন্তু আমরা তেমন কোনো দেখিনি এবং গাদাগাদি করে অনেকটা ট্রাকের উপরে অনেক নিরাপত্তা ছাড়াই ঝুঁকি নিয়ে তারা পারাপার হচ্ছে। এবং
গত কয়েকদিনে মোটর সাইকেলের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আমরা দেখছি যে রাজধানী ঢাকা থেকে মোটর সাইকেলের করে কিন্তু যাত্রীরা পারাপার হচ্ছে এবং এগুলো কিন্তু ভাড়া করা, অর্থাৎ মোটর সাইকেল ভাড়া করেও কিন্তু অনেকে রাজধানীর থেকে এই উত্তরবঙ্গ ফিরছে। সেই সাথে ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে অর্থাৎ মাইক্রো প্রাইভেট গাড়ি, এগুলোও কিন্তু গণপরিবহনেই বলা চলে, কারণ এই সকল গাড়িতে কিন্তু ভাড়া করে তারা গাদাগাদি করে অনেকটা গাদাগাদি করে তারা বাড়ি ফিরছে। এবং এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ নিরসনে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু এই মোবাইল টিমের মাধ্যমে তারা কাজ করছে। এবং আজকে আমরা বেশ কিছু গত দুদিন কিন্তু আসলে দেখিনি যে বাস চলাচল, অর্থাৎ বাস চলাচল গত দুদিন আমরা তেমন চোখে না পড়লেও আজকে কিন্তু অনেক বাস আমরা দেখছি যে রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে বাস চলাচল করছে। এবং এইখানে আমরা বেশিরভাগই বাসে দেখেছি যে গার্মেন্টস এর কর্মী, অর্থাৎ চালকরা আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গার্মেন্টস ছুটি হচ্ছে সেই গার্মেন্টস এর কর্মীদেরকে তারা বাড়ি পৌঁছে দিতেই এই ব্যবস্থা নিয়েছে। এবং তাছাড়া দুই একটি যাত্রীবাহী বাসও কিন্তু আমরা আমাদের চোখে পড়েছে এবং ট্রাক, বিশেষ করে মালবাহী ট্রাকে কিন্তু আমরা দেখছি যে যাত্রী সংখ্যা বেশি। এই সকল ট্রাকে অনেকটা ঝুঁকি নিয়েই এই সকল ট্রাকে কিন্তু তারা পারাপার হচ্ছে যাত্রীরা। এবং চালকরা যেটি বলছে যে যেহেতু ঈদের আর বেশি সময় বাকি নেই, সেই কারণে তারা এই যাত্রীদের সুবিধার্থে তারা এই সার্ভিসটি চালু করেছে। এবং এইখানে আমরা যতদূর দেখেছি যে এই গাড়িগুলোতে স্বাস্থ্যবিধি তেমন কোনো বিষয় না থাকলেও আসলে নিরাপত্তার কিন্তু আসলে ঝুঁকি রয়েছে। এবং এই ক্ষেত্রে গাদাগাদি করে, এক প্রকার গাদাগাদি করে এবং অনেকটা ঝুঁকি নিয়ে তারা বাড়ি ফিরছে। এবং এই বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক দিয়ে প্রতিদিন 27টি জেলার হাজার হাজার যানবাহন কিন্তু প্রতিদিন চলাচল করে এবং ঈদ আসলে কিন্তু এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। এবং ভোর থেকে আমরা দেখছি যে এই যানবাহনের চাপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তো এক কথা বলা যায় যে এই মহাসড়ক দিয়ে চলাচলকারী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে সকল পরিবহন চলাচল করে সেই সকল গাড়ি কিন্তু চলাচল বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে এবং মানুষ কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে নারীর টানে বাড়ি ফিরছে ঈদ করতে। তো এই ছিল মহাসড়কের সর্বশেষ খবর। কিমা, ঘরমুখো মানুষের ঈদযাত্রার খবর জানাতে সিরাজগঞ্জ থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। কিশোরগঞ্জে ডলার তৈরির উপকরণ সহ আন্তঃজেলা প্রতারক চক্রের মূল হোতা মোনায়েমকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নকল ডলার। র্যাব জানায় দীর্ঘদিন ধরে সদর উপজেলার কালোটিয়া বাজারে কম্পিউটার কম্পোজ ও মোবাইল ব্যবসার আড়ালে জাল মার্কিন ডলার তৈরি করে আসছিল একটি চক্র। গতকাল ভোরে অভিযান চালিয়ে চক্রের মূল হোতা মোনায়েমকে আটক করা হয়। ঢাকা ও গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে নকল ডলার দিয়ে প্রতারণা করে আসছিল বলে জানায় পুলিশ। ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে আটক 28 জনকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সীমান্ত থেকে আটক হওয়া 28 জনকে সোমবার আদালতে সোপর্দ করে মহেশপুর থানা পুলিশ। আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেন। পরে সন্ধ্যায় শহরের আজাদ রেস্ট হাউসে তাদের রাখা হয়। এর আগে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার অপরাধে নারী শিশু সহ 28 জনকে আটক করে বিজিবি। তাদের বাড়ি ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায়। ঈদ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার 5 শতাধিক কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গতকাল সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে হতদরিদ্রদের হাতে ঈদ উপহার তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের এমপি র.আ.ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। করোনা ও লকডাউনের কারণে অর্থ সংকটে থাকা মানুষগুলো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করে। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যাদের কাছে আমরা আশা করেছিলাম তারা মানুষকে ধর্মীয় শিক্ষা দিবে, যাদের কাছে আশা করেছিলাম আমরা আমাদেরকে কিভাবে সভ্য হয়ে চলা উচিত সেটা শিক্ষা দিবে, যখন দেখি তাদের লোকেরা এসে আমার পেছনে বঙ্গবন্ধুর মুরাল খুঁচিয়ে খুঁচিয়ে ভেঙেছে। চট্টগ্রামে অসহায় ও দুস্থ মানুষকে ঈদ সামগ্রী সহ নতুন পোশাক উপহার দিয়েছে নৌবাহিনী। গতকাল সকালে পতেঙ্গা এলাকার নাবিক কলোনি মাঠে 800 পরিবারকে
শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি এবং শিশুদের পোশাক উপহার দেওয়া হয়। পাশাপাশি চট্টগ্রাম নৌ অঞ্চলের অধীনস্থ এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে চাল, চিনি, তেল, আটা, দুধ, লাচ্ছা সেমাই ও সাবান বিতরণ করা হয়। ঈদের আগে নতুন পোশাক ও খাদ্য সামগ্রী পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ। বারো হাজার পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এসবি কেবল নেটওয়ার্কের চেয়ারম্যান আব্দুল করিম বাবু। গতকাল সকালে নগরীর পাইকপাড়া এলাকার আদর্শ বালিকা স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পরে 17 নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় ঘুরে নিজ হাতে ঈদ উপহার পৌঁছে দেন কাউন্সিলর আব্দুল করিম বাবু। চাল, চিনি, তেল, সেমাই ও মশলা সহ বিভিন্ন খাদ্যপণ্য বিতরণ করেন তিনি। বেতন ভাতা বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছেন ঝিনাইদহে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। কর্মবিরতির কারণে বন্ধ রয়েছে শহর পরিচ্ছন্নতা কার্যক্রম। বিভিন্ন স্থানে জমে রয়েছে ময়লার স্তূপ। বাসাবাড়িতেও সেবা দেওয়া বন্ধ রেখেছেন তারা। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের সামনে আবর্জনা পড়ে থাকায় বিপাকে পড়েন ক্রেতা ও বিক্রেতারা। গত 4 এপ্রিল মানববন্ধন করে 400 টাকা হাজিরার ভিত্তিতে বেতন ও সমান সুবিধার বাসস্থান ব্যবস্থার দাবি জানান পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে আম নামানোর প্রস্তুতি নিচ্ছেন বাগান মালিকরা। মে মাসের 20 তারিখ গুটি ও 27 মে গোপালভোগ জাতের আম নামানোর ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। কৃষি বিভাগ বলছে অনুকূল আবহাওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন হবে জেলায়। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। সবুজ সতেজ আমগুলোতে যেন দুলছে কৃষকের স্বপ্ন। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত এসব গাছের নিবিড় পরিচর্যার পর এখন আম নামানোর অপেক্ষায় বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবার কিছুটা প্রাকৃতিক বালাই কম, তাই ভালো ফলন আশা করছেন বাগান মালিকরা। চলতি মাসের 20 থেকে গুটি এবং 27 মে থেকে গোপালভোগ আম বাণিজ্যিকভাবে বাজারজাত করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। তাই শেষ সময়ে আমের যত্ন নিতে ব্যস্ত বাগান মালিকরা। রোগমুক্ত আমগুলো আমাদের বাগানে দেখা গেছে এবারে আর কি। গতবারের থেকে এবার আশা করা যায় আমের ফলন খুব ভালো হবে। রহনপুর ইয়ার থেকে সব ব্যাপারী আসতেছে এবং ভালো আমের ফলন আমরা আশা করি দাম পাবো। ঈদের 1 সপ্তাহ পর থাকে হেনি না আমে যাবে বাজারে অ্যাভেলেবেল। অতি মুনাফার আশায় আমে কেমিক্যাল মেশানো রোদ এবং সময়ের আগে আম বাজারজাত করতে না পারে, সেজন্য বাগান তদারকি করা হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। 3,70,000 থেকে 75,000 মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করছি। আমরা নজরদারি রাখবো যেন সাধারণ মানুষ নিরাপদ আম পেতে পারেন। জেলায় এবার 25,850 হেক্টর বাগান থেকে 22 জাতের 3,75,000 মেট্রিক টন আম উৎপাদনের আশা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খাগড়াছড়িতে পরিবেশ আইন না মেনে দেদারসে চলছে পাহাড় কাটা। বাড়ি নির্মাণ, রাস্তা সংস্কার এবং ইটভাটা সহ বিভিন্ন অজুহাতে পাহাড় কাটছে একটি চক্র। দিনের আলোয় পাহাড় কাটার এই মহোৎসব চললেও প্রশাসনের নির্লিপ্ততায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ কর্মীরা। গত কয়েক বছর ধরে 3 পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বন্ধ হয়নি পাহাড় কাটা। জেলার মাটিরাঙ্গায় প্রায় 5 একর আয়তনের একটি পাহাড় কেটে গ্রাস করেছেন নাছির ওরফে ইতালি নাছির নামে এক ব্যক্তি। প্রভাবশালী হওয়ায় কেউ এই পাহাড় খেকোদের বিরুদ্ধে মুখ খুলছে না। আমরা যারা পাহাড়ের আশেপাশে থাকি, পাহাড় ভাঙার ভয়ে থাকি সবসময়। আমরা কাটি ফেলার কারণে উপর থেকে পাহাড়গুলো ভেঙে যায়, তখন আমাদের কি খুব কষ্ট হয়ে যায়, ঘরবাড়ি ভেঙে যায় আমাদের। পরিবেশ আন্দোলনকারীদের মতে অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণে পার্বত্য চট্টগ্রামে বর্ষায় পার্বত্য জেলায় বড় ধরনের বিপর্যয় নেমে আসে। পাহাড় কাটার ক্ষেত্রে প্রশাসন আগে যেভাবে খুব ভালো ব্যবস্থা নিত, এখানে আমরা দেখেছি প্রায়শই ভ্রাম্যমাণ আদালত বসত, জরিমানা হতো এবং পরিবেশ অধিদপ্তরের বেশ কয়েকটি মামলা হয়েছে। ইদানিংকাল আমরা সেটি একদম দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে যে প্রশাসন আগের থেকে অনেক বেশি ঝিমিয়ে গেছে। অভিযুক্ত নাছির ওরফে ইতালি নাছির বিষয়টি স্বীকার করে বলেন, গাছ কাটার পর তিনি মাটি কেটে পাহাড় সমান করেছেন। গাছের গোড়া টোড়া তুললে যদি আমরা একটু উপরে যদি একটু মানে সমান না করতে পারি, তাহলে তো মনে করেন আমাদের আর কিছু করার নাই। এখন আসলে তো আইন আছে, পাহাড় কাটার আইন, মনে করেন আইন পাহাড় কাটা যাবে না। এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। তাদেরকে একটা মেসেজ আমরা দিতে চাই যে অবৈধ বালু উত্তোলন বা পাহাড় কর্তন করলে
আইনের হাত থেকে তারা নিস্তার পাবে না। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাহাড় নিধনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। সময় সংবাদ, খাগড়াছড়ি। করোনায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে মুন্সিগঞ্জে বেদে সম্প্রদায়। যাযাবর এই জনগোষ্ঠীর কাজকর্ম বন্ধ প্রায়। লকডাউনে পশা নিয়ে বাড়ি বাড়িও যেতে পারছেন না তারা। এতে বেঁচে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। মুন্সিগঞ্জে বেদে সম্প্রদায় নানা সংকটে দিন কাটাচ্ছে। ঈদ ও গ্রামীণ মেলা এই সম্প্রদায়ের আয়ের অন্যতম উৎস। চুরি, কসমেটিক্স, কোকারিজ, খেলনা সহ রকমারি বেচা বিক্রি করে তারা। কিন্তু দীর্ঘ সময় ধরে সবই বন্ধ প্রায়। হাট বাজারে সাপের খেলা দেখাতে পারছে না। পশরা নিয়ে বাড়ি যেতেও বাধা। তাই বিকল্প কাজের সন্ধানের চেষ্টা করছে কেউ কেউ। এই অবস্থায় নৌকা ও বেদেপল্লীতে কর্মহীন মানবেতর জীবন কাটাচ্ছে যাযাবর এই জনগোষ্ঠী। নৌকায় আমাকে বাপ দাদায় নৌকায় কাটায় গেছে, আমরাও কিছু সম্পদ করি নাই। লকডাউনের মধ্যে আমরা বাড়িতে পারি না, কোনোখানে যাইতে পারি না, মানে কি করিয়া খামু। বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কোনো কাজকর্ম করতে পারি না, ঠিক মতন উঠতে পারি না। ডিজিটাল শুনি, কিন্তু আমরা ডিজিটাল হইতে পারলাম না। জেলায় 1087 জনকে বিশেষ ভাতা এবং 402 জনকে শিক্ষা উপবৃত্তি দেয় সরকার। তবে করোনাকালীন সাহায্যের ব্যাপারে জরিপ চলছে। এই করোনাকালীন সময়ে আমরা জরিপ চালাচ্ছি পুরা বেদে সম্প্রদায়ের উপর ডিস্ট্রিক্ট জেলার। তারপর তাদেরকে সেই জরিপের ভিত্তিতে তাদেরকে সহায়তা করা হবে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে জেলায় 2 সহস্রাধিক বেদে পরিবার খড়িয়া, গোয়ালিমান্ডা, কনকসার, মিরকাদিম, তালতলা, টঙ্গিবাড়ি ও শ্রীনগরে বসবাস করে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ঈদের আগে গণপরিবহন বন্ধ রাখলে উত্তরবঙ্গের যাত্রীরা থেমে নেই। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে মাইক্রোবাস, প্রাইভেট কার ও ট্রাক সহ বিভিন্ন যানবাহনে করে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। এ বিষয়ে জানাতে এই মুহূর্তে টাঙ্গাইলের এলাকায় আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। কাদির, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক মানেই ঈদে ঘরে ফেরা মানুষের চরম ভোগান্তি। প্রতি বছরের মতো এবারও মানুষের এই যে ভোগান্তি, এই ভোগান্তির আসলে শেষ হচ্ছে না। সীমাহীন ভোগান্তির মধ্যে তারা অবস্থান করছে। তারা এই যে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা ইতিমধ্যে গত রাতে কিন্তু তারা এই উঠেছে, ওই গাড়িতে উঠেছে, কিন্তু এখন পর্যন্ত তারা তাদের নিজের গন্তব্যে পৌঁছাতে পারেনি। বিশেষ করে আপনি জানেন যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের 23টি জেলার গাড়ি কিন্তু যাতায়াত করে, চলাচল করে, যেই কারণে আসলে ঈদ আসলেই কিন্তু মানুষের এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির যে চিত্র, প্রতি বছরের চিত্রের মতো এবছরও একই চিত্র দেখা গেছে। আমরা দেখেছি যে আমরা ট্রাফিক পুলিশের সাথে কথা বলেছি, আমাদের তার যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু সেতু থেকে শুরু করে একেবারে মির্জাপুর পর্যন্ত প্রায় 35 কিলোমিটার পর্যন্ত কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোর 5টা থেকে এই যানজট সৃষ্টি হয়ে এখন পর্যন্ত কিন্তু এই যানজট চলছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে টাঙ্গাইল সদর উপজেলার যে রাবনা বাইপাস রয়েছে সেই রাবনা বাইপাসে অবস্থান করেছি। আমরা কথা বলেছি চালকদের সাথে এবং যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে এই যে বেশিরভাগ মানুষ কিন্তু আজকে উঠেনি, তারা গত রাতে এই গাড়িতে উঠেছে। তারা এই সারা রাত গাড়িতে থেকেছে, সারা রাত কষ্ট করেছে। মাঝে মাঝে কখনো গাড়ি চলেছে, আবার কখনো থেমে গেছে। এইভাবেই কিন্তু তাদের ঈদ যাত্রা চলছে। তাদের যে এই যে প্রতি বছরের যে তিক্ত অভিজ্ঞতা, প্রতি বছরই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ভিতরে যে এই যে ঈদে ঘরমুখ মানুষের যে ভোগান্তির চিত্র, তারা বলেছে যে সরকার এখন পর্যন্ত এই ভোগান্তিগুলো দূর করতে পারেনি। প্রথমে যে 1 লেন ছিল, এরপরে কিন্তু 4 লেনের পরে 6 লেনে উন্নীত হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কটি। এরপরও কিন্তু এই যে মানুষের যে ঈদে যে ভোগান্তি, সেই ভোগান্তির কিন্তু আসলে লাঘব করতে পারেনি সরকার। এবং আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথে, তারা আক্ষেপ করে আমাদেরকে জানিয়েছে যে আসলে এই যে কোভিড-19-এর ভিতরে এই মানুষের যে ভোগান্তি, কোভিড-19-এর কারণে সরকার কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছিল যে আন্তজেলা বাস চলাচল করবে, কিন্তু আন্তজেলা বাস চলাচলের নির্দেশ দিলেও
দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু তারা অনুমতি দেয়নি। তারপরেও কিন্তু থেমে থাকেনি, গোপনে নানানভাবেই কিন্তু এই মানুষজন বিভিন্ন জায়গায় যাচ্ছে, তাদের গন্তব্যে যাচ্ছে ঈদে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্যে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে আসলে মার্কেট সহ বিভিন্ন জায়গায় মানুষজনের কোনো রকম কমতি নেই। এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ট্রাকের ভিতরে এই যে কিভাবে মানুষ যাচ্ছে, তাদের কিন্তু স্বাস্থ্যবিধির যে বিষয়টি, স্বাস্থ্যবিধিও কিন্তু কোনোভাবেই মানা হচ্ছে না, তারা মানছে না। এরপরে যদি দূরপাল্লার গণপরিবহনগুলো ছেড়ে দেওয়া হতো এই ঈদের সময়, তাহলে কিন্তু এইভাবে গাদাগাদি করে মানুষকে যেতে হতো না। যেভাবে সরকার যেভাবে কোভিড নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করেছে বা নির্দেশনা দিয়েছে, এতে কিন্তু তাদের যে কোভিড নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং এই করোনা ভাইরাস আরও সংক্রমণ হওয়ার কথা জানিয়েছেন আমাদেরকে যাত্রীরা। আমরা চালকদের সাথে কথা বলেছি, চালকরা জানিয়েছে, বিশেষ করে দূরপাল্লার বাসের যে চালক রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে যে দীর্ঘদিন যাবৎ লকডাউনে থেকে তারা কিন্তু চরমভাবে অর্থকষ্টের মধ্যে রয়েছে। তারা আসলে পরিবার পরিজন নিয়ে খুবই কষ্ট রয়েছে। একদিকে ঈদ, অন্যদিকে এই যে স্বাভাবিকভাবেই জীবনযাপন তারা করতে পারছে না, যেই কারণে আসলে সরকারের নির্দেশনা অমান্য করেই কিন্তু তারা অনেকটা বাস চালাচ্ছে। এবং আমরা বিশেষ করে রাতের গভীরে তারা কিন্তু এই বাসগুলা তারা নানান কৌশলে নানান রাস্তা অবলম্বন করেই কিন্তু এই রাস্তাগুলো চালিয়েছে। আমরা একটু আগেই কথা বলেছিলাম বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে গতকাল সন্ধ্যা থেকেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। কখনো যানজট থেকেছে, আবার কখনো কখনো ধীর গতিতে গাড়ি চলেছে, কিন্তু মানুষের যে কষ্ট, মানুষের যে দুর্ভোগ, সেই কষ্ট দুর্ভোগ কিন্তু সীমাহীন। ইতিমধ্যেই রাত যত গভীর হয়েছে ততই কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি হয়েছে। পণ্য পরিবহনের পাশাপাশি গণপরিবহন অর্থাৎ দূরপাল্লার যে গণপরিবহন আছে, সেই গণপরিবহনগুলো কিন্তু বিশেষ করে রাতের বেলায় চলাচল করে থাকে, যেই কারণে এই যানজটে বাড়তি মাত্রা যোগ হয়েছে। আজ সকালের দিকে এই যানজটের পরিমাণ ব্যাপক আকার ধারণ করেছে। সকাল 5টা থেকে এখন বাজে প্রায় 7:30, এখন পর্যন্ত তারা এই রাবনা বাইপাসে অবস্থান করছে। তারা কিন্তু এই দিক সেদিক নড়াচড়া করতে পারছে না। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে একদিকে রোজা, অন্যদিকে এই যে বাসের মধ্যে যে পরিবার পরিজন নিয়ে বিশেষ করে যারা ছোট শিশু রয়েছে, যারা বৃদ্ধ রয়েছে, তাদের কিন্তু খুবই কষ্ট হয়েছে। তারা কিন্তু এই যে বিশেষ করে পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, এই টয়লেট ব্যবহার করতে না পেরে তারা কিন্তু মহিলারা বিশেষ করে চরমভাবে আসলে কষ্টের মধ্যে রয়েছে। তাদের এই যে সীমাহীন কষ্ট, এই সীমাহীন কষ্ট কিন্তু তারা কোনোভাবেই কিন্তু কি করতে পারেনি, মেনে নিতে পারছে না। তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এই যে এত কষ্ট করে সরকারের নির্দেশনা অমান্য করে কেন আপনারা বাড়ি ফিরছেন। তাদের কথা একটাই যে আসলে প্রতি বছরই ঈদ আসে, সবাই যেহেতু বাহিরে থাকে, বাবা মা ভাই বোন পরিবার পরিজন নিয়ে ঈদ করবে, এটাই তাদের ইচ্ছে। এই ইচ্ছা থেকেই আসলে তারা এই এত ঝক্কি ঝামেলা পার করেও তারা পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য বাড়ি ফিরছে। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এই করোনা পরিস্থিতি উপেক্ষা করে যাওয়া কতটুকু সমীচীন। তারা আমাদেরকে বলেছে যে আসলে করোনা পরিস্থিতি কি শুধু গণপরিবহনের ভিতরেই সীমাবদ্ধ থাকে, নাকি অন্যান্য কিছুর উপরেও সীমাবদ্ধ থাকে। আমাদেরকে উল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছিল সাধারণ জনগণ। তারা আমাদেরকে বলেছে যে শুধুমাত্র গণপরিবহন ছাড়লে কি হতো, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে দেখিয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন একটি পিকআপে করে কিন্তু কতজন, প্রায় 30-40 জন মানুষ কিন্তু গাদাগাদি করে কিভাবে যাচ্ছে। এখানে কি সংক্রমণ যদি এইখানে না ছড়ায়, তাহলে কি শুধু গণপরিবহনের মধ্যেই কি আসলে এই করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে? এভাবে আমাদেরকে কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছে। এই যে আপনি দেখতে পেরেছেন যে এই যে যারা মহিলা রয়েছে, যারা শিশু রয়েছে যাত্রী, সেই যাত্রীরা কিন্তু এই যে গতকাল রাতে কিন্তু এখানে গাড়িতে উঠেছে, তারা কিন্তু এখনো তাদের গন্তব্য পৌঁছাতে পারে নাই। মাত্র 70-80 কিলোমিটার এসেছে ঢাকা থেকে
টাঙ্গাইল পর্যন্ত অনেকে এসেছে। আবার আমরা দেখেছি যে এই যে গণপরিবহন না থাকার কারণে রাস্তার পাশে কিন্তু শত শত মানুষ কিন্তু অবস্থান করছে গাড়ির জন্য। তারা কিন্তু কোনোভাবেই গাড়ি পাচ্ছে না। গাড়ি না পাওয়ার কারণে কিন্তু চরমভাবে তারা দুর্ভোগে পড়েছে। তারা কিন্তু বাড়ি ফেরা নিয়ে তাদেরকে অনেকটাই অনিশ্চয়তা দেখা গেছে। আমরা গত রাতে গভীর রাতেও আমরা মহাসড়কের খবর নিয়েছিলাম। তারা আমাদেরকে খুবই কষ্টের বর্ণনা দিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে আমরা আসলে খুবই কষ্টে রয়েছি, আমরা আসলে বাড়ি ফিরতে পারবো কিনা এই নিয়ে অনেকটাই সন্দিহান তারা। তো এই ছিল আসলে আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস থেকে বিস্তারিত। ঘরমুখ মানুষের ঈদযাত্রার সবশেষ খবর জানাতে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাদির তালুকদার। চুক্তি অনুযায়ী টিকা সরবরাহে ব্যর্থ হওয়ায় ব্রিটিশ সুইডিশ ফার্মার প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে নতুন আরও একটি মামলা করেছে ইউরোপীয় ইউনিয়ন। তবে ইউর সকল অভিযোগ ভিত্তিহীন বলছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শেষের দিকেই ঘোষণা হতে পারে আলোচিত এই মামলার রায়। জার্মানি থেকে মামলার বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। আবারও চুক্তিভঙ্গ, আবারও কথা দিয়ে সময়মতো টিকা সরবরাহ না করায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে নতুন আরও একটি মামলা করল ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার চুক্তির বরখেলাপের অভিযোগে বেলজিয়ামের আদালতে মামলাটি করে ইইউ কমিশন। মামলার বিবরণীতে ইইউ কমিশনের মুখপাত্র জানায়, চুক্তির শর্ত অনুযায়ী অ্যাস্ট্রাজেনেকা চলতি বছরের প্রথম ভাগে 120 মিলিয়ন ডোজ আর আসছে জুনের মধ্যে 300 মিলিয়ন ডোজ সরবরাহ করবে। কিন্তু প্রথম ভাগে মাত্র 30 মিলিয়ন ডোজ ইইউকে দিলেও জুনের মধ্যে বাকি ভ্যাকসিন সরবরাহ করা যে প্রতিষ্ঠানটির পক্ষে পুরোপুরি অসম্ভব হবে, সেটি নিশ্চিত হয়েই মামলার সিদ্ধান্ত নেয় ইইউ কমিশন। তবে এই মামলা ধোপে টিকবে না বলছে খোদ অ্যাস্ট্রাজেনেকা। প্রতিষ্ঠানটির আইনজীবীর মতে, টিকা উৎপাদন প্রক্রিয়ায় সমস্যা এবং রপ্তানি নিষেধাজ্ঞার কারণে তারা যথাসময়ে টিকা সরবরাহ করতে পারছে না। আর টিকা যথাসময়ে সরবরাহে বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ নেই চুক্তিতে, বরং সর্বোচ্চ চেষ্টার বিষয়টিকেই গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে কমিশনের আইনজীবী জানায়, মামলায় অ্যাস্ট্রাজেনেকা হেরে গেলে ব্রিটিশ সুইডিশ এই প্রতিষ্ঠানটিকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। এই অবস্থায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইইউ কমিশনের এমন সিদ্ধান্ত যুক্তিযুক্ত বলছেন জার্মানির সাধারণ নাগরিকেরা। দেখুন, অ্যাস্ট্রাজেনেকা শুরু থেকে চুক্তির কোনো কিছু তোয়াক্কা করেনি। যে পরিমাণ ভ্যাকসিন দেওয়ার কথা ছিল দেয়নি। তারপরও ভ্যাকসিনটির গবেষণা অপরিপক্ক। মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশে রক্ত জমাট বাঁধার বিষয়টিও পরিষ্কার। তাই ইইউর মামলা সিদ্ধান্তটি সঠিক। অন্যদিকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মতোই সদ্য ইউরোপীয় মেডিসিন এজেন্সির অনুমোদন পাওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জনসন এন্ড জনসনের টিকার ক্ষেত্রেও কোন রকম নিয়ন্ত্রণ না রাখার ঘোষণা দিয়েছে ম্যার্কেল প্রশাসন। আর তাতে করে টিকা পাওয়াটা আরো সহজতর হবে বলছেন টিকা গ্রহীতারা। সরকারের এই পদক্ষেপটা স্বাগত জানাই এবং মনে করি বিষয়টা পজিটিভ। টিকা নিতে এখন আর কোনো নাগরিককেই অগ্রাধিকারের অপেক্ষায় থাকতে হবে না। প্রবীণদের সাথে সাথে নবীনরাও টিকা পাবে। নবীনদের জন্য টিকা নেয়ার এটা দারুণ সুযোগ। তবে এই মামলার রায় কোনো কারণে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে গেলে টিকা সরবরাহের বিলম্বের কারণে টিকার ডোজ প্রতি বাংলাদেশি টাকায় 100 টাকা ইইউকে পরিশোধ করতে হবে অ্যাস্ট্রাজেনেকাকে। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের শেষের দিকেই ঘোষণা হতে পারে আলোচিত এই মামলার রায়। ব্রিটিশ সুইডিশ ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে সঠিক সময়ে টিকা সরবরাহে ব্যর্থতার অভিযোগে দুটি মামলা দায়েরের পর এবার প্রতিষ্ঠানটির সাথে নতুন করে ইইউর কোনো রকম চুক্তি না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানির সাধারণ জনগণ। জার্মানির বার্লিন থেকে পিটু বড়ুয়া, সময় সংবাদ। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ঢাকায় চীনের উপহার দেয়া করোনা টিকা সিনোফার্মার 5 লাখ ডোজ শিগগিরই প্রয়োগ শুরু। জুন জুলাই থেকে নিয়মিত ভ্যাকসিন দেবে বেইজিং। দিনের মতো রাতেও শিমুলিয়ায় ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের ঢল। হেঁটেই গন্তব্যে চলেছেন অনেকে, হুড়োহুড়ি করে যে যার মতো উঠছেন ফেরিতে। মহাসড়কে দীর্ঘ যানজট। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।